চ্যাপ্টারটার নাম আসলে টাইম স্টাডি। আর এটা আসলে একটা পার্ট, এটা হচ্ছে ওয়ার্ক স্টাডির একটা অংশ। ঠিক আছে? তো ওয়ার্ক স্টাডির দুটো অংশ, একটা হচ্ছে মেথড স্টাডি, একটা হচ্ছে টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্ট। তো এমনি জাস্ট ওয়ার্ক স্টাডি নিয়ে অল্প একটু কথা বলা হবে, তারপর মেথড স্টাডি নিয়ে একটু জাস্ট একটু ধারণা দেওয়া হবে মেথড স্টাডি আসলে কি। আর তারপরে হচ্ছে আমরা টাইম স্টাডি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ওয়ার্ক স্টাডির সেকেন্ড পার্ট যেটা। তো এই তিনটা জিনিস নিয়েই আসলে মানে ওয়ার্ক স্টাডির দুটো কম্পোনেন্ট যেটা, এই দুটো কম্পোনেন্ট নিয়েই কিন্তু আসলে আমাদের ফুল প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। মানে ওয়ার্ক স্টাডি আসলে দুটো জিনিস নিয়ে যুক্ত, একটা হচ্ছে মেথড স্টাডি, একটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। আর ওয়ার্ক মেজারমেন্টের আরেকটা নাম হচ্ছে টাইম স্টাডি। যখন এই দুটা জিনিস আমরা ইউজ করি, মেথড স্টাডি এবং ওয়ার্ক স্টাডি সিস্টেমেটিক ওয়েতে রান হতে থাকে, তখন আসলে দেখা যায় কি আমরা একটা হায়ার প্রোডাক্টিভিটি অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? তো আসলে আজকে এই চ্যাপ্টারটা শেষ করার পরে তোমাদের একটা ধারণা হবে যে কিভাবে আমরা ওয়ার্ক স্টাডি ব্যবহার করে বা ওয়ার্ক স্টাডি ইমপ্লিমেন্ট করে বা অ্যানালাইসিস করে আমরা প্রসেস লাইনের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, বা এক্সাক্ট প্ল্যানিং বা কস্টিং এই জিনিসগুলা একটা ধারণা পেতে পারি। সেই জিনিসটা আমরা দেখবো। তো ওয়ার্ক স্টাডি নিয়ে আগে একটু কথা বলে নিই, তারপরে স্লাইডে আসবো। তাহলে আমরা বুঝতেই পারছি আমরা আসলে যেটা পড়ছি সেটা হচ্ছে ওয়ার্ক স্টাডি একটা পার্ট, সেটা হচ্ছে টাইম স্টাডি। আজকে আমরা বেসিক্যালি পড়বো, বা এই চ্যাপ্টারটা আসলে বেসিক্যালি টাইম স্টাডির উপরে। আর মেথড স্টাডি যে অংশটা, মেথড স্টাডি অংশটা নিয়ে আলাদা একটু আরেকদিন পড়াবো, খুব ছোট একটা স্লাইড দিয়ে পড়াবো। আর টাইম স্টাডিটা আসলে একটু ডিটেলস যাবো আমরা। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে আমি যে টাইম স্টাডির কথা বলছি, এই আরএমজি সেক্টর গুলাতে ইনিশিয়াল লেভেলে যে আইর জব গুলা হয়, বলে না যে আই এক্সিকিউটিভ বা সামথিং, আই এক্সিকিউটিভ অথবা আই ডিপার্টমেন্টের কাজ বা যেগুলাই বলে, ওরা ইনিশিয়ালি আসলে কাজ, তাদের কাজটা বলতেই আসলে টাইম স্টাডিকে বোঝায়। তো আমি আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটা হয়তো বা জানলে আরএমজি তে যারা আই তে কাজ করে, মানে বেসিক আই, অ্যাডভান্স বলবো না, সেই কাজগুলা তোমরা শিখে ফেলবা এবং চাইলে তোমরা ফ্যাক্টরিতে যেগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ পাবা। তো এই জন্য আসলে এই চ্যাপ্টারটা দেখানো। এবং মজার ব্যাপার হচ্ছে এই টপিক কাজগুলো খুবই সোজা, কিন্তু অনেক বড় পরিসরে করতে হয়। ছোট ছোট অনেকগুলা কাজ মানে যুক্ত হয়ে অনেক বড় পরিসরে করতে হয়। এবং এই জন্য এটা সোজা হওয়ার কারণে এটা এই সেক্টরটাতে মানে এই যে বেসিক আই এর যে কথা বললাম, এখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আছে এমনটা না, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারই আসলে কম। ওখানে আছে হচ্ছে অন্যান্য বেসিক যারা নর্মাল গ্রাজুয়েট করা তারা জব করছে, অথবা টেক্সটাইল গ্রাজুয়েটরা জব করছে, কারণ টেক্সটাইল গ্রাজুয়েটদের খুব একটা ধারণা দেওয়া হয় এই জিনিসগুলা। তো তোমরা জাস্ট বেসিক একটা ধারণা তো এখন পাচ্ছ। আবার যখন 3-2 তে যাবা তখন হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট নামে একটা কোর্স আছে। ওই কোর্সের মধ্যে মধ্যে এগুলা নিয়ে আরো ডিটেলসে যাবা, যেটা আসলে অ্যানালাইসিস গুলা করাটা আসলে নর্মাল একজন গ্র্যাজুয়েটের জন্য অনেক কঠিন হয়ে যাবে, যেটা তোমরা জেনে ফেলবা তখন। আর এই চ্যাপ্টারের যে জিনিসগুলা, এই ম্যাথ গুলা দেখে মনে হবে খুব সোজা, কিন্তু আমি যখন চ্যাপ্টার শেষ করবো তখন বুঝতে পারবো আসলে জিনিসটা সোজা হতে পারে কিন্তু অনেক বড়। মানে অনেকগুলা জিনিস নিয়ে একটা পার্ট তৈরি হয় বা যেটাই হোক। ঠিক আছে? তো আজকে জাস্ট ফোকাস করছি আমরা টাইম স্টাডির উপরে। আর লেটার আমরা অন্য একদিন মেথড স্টাডি নিয়ে কথা বলবো। তবে মেথড স্টাডির সংজ্ঞা টঙ্গা বা বেসিক যে জিনিসগুলা, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ওভারঅল। কিন্তু এই ফুল জিনিসটাই আসলে ওয়ার্ক স্টাডির একটা অংশ। এই ফুল যে জিনিস, দুটা জিনিসের নাম বললাম, এবং এই দুটা জিনিসই আসলে আমাদেরকে হেল্প করে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তো আমরা অলরেডি জানি হোয়াট ইজ প্রোডাক্টিভিটি। সো যদি আমরা প্রোডাক্টিভিটি জানি, তো প্রোডাক্টিভিটি বাড়ানোই কিন্তু আমাদের মেন টার্গেট ছিল, মানে যেভাবেই হোক, বাই হুক আর বাই ক্রুক। তো এই চ্যাপ্টারে আমরা ওটাই জানবো যে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে বা ডাটা অ্যানালাইসিস করাটা কিভাবে দরকার, যে আসলেই একটা প্রোডাক্টের জন্য কত কস্টিং হবে বা একটা প্রোডাক্টের জন্য কত সময় দরকার, সেই জিনিসটা আমরা জানতে পারবো। আহ তো আমরা মনে হয় আস্তে আস্তে শুরু করতে পারি। তো ওয়ার্ক স্টাডি, আবার বলছি, ওয়ার্ক স্টাডি আসলে দুটা জিনিস নিয়ে ডিল করে। একটা জিনিস হচ্ছে ওয়ার্ক স্টাডি আসলে দুটা জিনিস নিয়ে ডিল করে। ফার্স্ট হচ্ছে মেথড স্টাডি, যেটা আমি একটু আগে বললাম, এটা হচ্ছে মেথড স্টাডি। আর সেকেন্ড হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। এই দুটা জিনিস নিয়ে আসলে ওয়ার্ক স্টাডি ডিল করে। তো মেথড স্টাডি নিয়ে একটু বলবো। এগুলোর নাম দেখেও একটু সংজ্ঞাটা ধারণা পাওয়া যায়।
হ্যাঁ, এটা হচ্ছে মেথড স্টাডি আর এটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। এটা হচ্ছে এই দুটো অংশ। তো আমি আগেই স্যার বললাম ওয়ার্ক মেজারমেন্ট কি টাইম স্টাডি? হ্যাঁ, এটাই নাম হচ্ছে টাইম স্টাডি। মানে ওয়ার্ক মেজারমেন্টের একটা নাম হচ্ছে টাইম স্টাডি। তো এই দুটা জিনিস নিয়ে ওয়ার্ক স্টাডি ডিল করে। উদ্দেশ্যটা কি? আসলে আমি আগেই বলেছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আসলে অনেকগুলা এম নিয়ে কাজ করে। কোন জায়গায় 5M বলে, কোন জায়গায় 6M বলে। তো 5M বা 6M আমি বলে দিই। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, আর হচ্ছে মেথড। আরো আছে। মেথডও বলে, অনেকে বলে এটা মানি। কারণ সবকিছু করতে ফাইন্যান্স দরকার, বাজেট দরকার। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এখানে আমাদের ভালো মতোই জানতে হয়। এখানে কয় টাইম হয়েছে? 6 টাইম হয়ে গেছে না? হ্যাঁ, আমি বললাম তো অধিকাংশ ইঞ্জিনিয়ার বলে 5M, অনেকে আবার বলে কি না 5M না, 5+1 6M। তো এই 6টা জিনিস নিয়ে আমরা কাজ করি। আসলে উদ্দেশ্যটা কি? এই সবগুলার ব্যবহার কোন জায়গায় বাড়ানো, কোন জায়গায় কমানো। যেমন মানুষের ব্যবহার বা মানুষের ইউটিলাইজেশন, পসিবল ইউজেস, ইউটিলাইজেশনটা বাড়ানো। ইউটিলাইজেশন আমরা শিখেছি। মেশিনের ইউটিলাইজেশন বাড়ানো, ম্যাটেরিয়ালের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা, ম্যানেজমেন্ট যেন পারফেক্ট হয় সেটা খেয়াল করা, সঠিক মেথডে যেন কাজটা হয় সেটা, আর মানি, টাকাটাও যেন আমার কি হয়, বেশি লাগবে না কম লাগে। এই 6টা জিনিসটা আমরা, 5টা বা 6টা জিনিসটা আমরা, 6টা এম নিয়ে আমরা কাজ করি। তো স্যার মেশিনের পরেরটা কি স্যার? ম্যাট, ওটা কি স্যার? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, স্যার ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল, র মেটেরিয়াল হতে পারে, ফিনিশ গুডস ম্যাটেরিয়াল হতে পারে, মেশিন পার্টস ম্যাটেরিয়াল হতে পারে, এরকম আর কি। ঠিক আছে, আমি লিখে দিই যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে। সো ফার্দার তোমাদের দেখলে এটা মনে থাকবে, কাজে লাগবে। ম্যাটেরিয়ালস। তো যেটা বলছিলাম, তা আমাদের আসলে ওয়ার্ক স্টাডি ডিল করে কি, এই উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা যাতে এই যে এমন ভাবে এটা উদ্দেশ্য থাকে তো এনশিওর দ্য বেস্ট পসিবল ইউজ অফ ম্যান মেশিন ম্যাটেরিয়াল। কারণ একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাকশনের জন্য মেশিন যেমন দরকার, মানুষ দরকার, তার পাশাপাশি র মেটেরিয়াল দরকার। যেমন গার্মেন্টস এর কথা যদি বলি, গার্মেন্টস এর সুইং মেশিন দরকার, প্রোডাকশন আউটপুটের জন্য বা প্রোডাকশনের কোয়ান্টিটির জন্য ফেব্রিক বা র মেটেরিয়াল আমাদের দরকার। আবার পাশাপাশি আমাদের মানুষ দরকার যারা এই মেশিন গুলাকে রান করবে বা স্পেসিফিক একটা অ্যাক্টিভিটি করবে, এনি টাইপ অফ ওয়ার্ক, সেখানে অবশ্যই এই 3টা জিনিস আমাদের লাগবে। তো এই 3টা জিনিস ছাড়া বেসিক্যালি হবেই না, এবং এই 3টা জিনিসকেই আসলে ডিল করে একটা ম্যানেজমেন্ট। এবং ম্যানেজমেন্ট ডিল করতে গেলে তাদের কিছু টাকা পয়সা দরকার হয়। আর ম্যানেজমেন্ট খুঁজে বের করার চেষ্টা করে যে কোন মেথডে করলে আমার জন্য বেস্ট হয়, সেটাই হচ্ছে মেথড। এই নিয়ে 6M। তো আজকের চ্যাপ্টারে ওয়ার্ক স্টাডির সাথে আমরা জাস্ট দুটো জিনিস বললাম, মেথড স্টাডি আর ওয়ার্ক মেজারমেন্ট নিয়ে কথা বলবো। তো উদ্দেশ্য এটাই যে ওয়ার্ক স্টাডি আসলে ডিল করে এটাই, তাদের উদ্দেশ্য কি, বেস্ট পসিবল ইউজ, যে তো ভালোভাবে ব্যবহার করা যায় ম্যাটেরিয়াল আর ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস গুলাকে, ম্যান মেশিন ম্যাটেরিয়ালস গুলাকে। এবং কেন, যাতে পারফেক্ট একটা অ্যাক্টিভিটি বা স্পেসিফিক একটা অ্যাক্টিভিটিকে রান করানো যায়। এখন পারফেক্ট বলতে কি বোঝায় বা বেস্ট পসিবল ইউজ মানে কি বোঝায়, যে একটা ম্যাটেরিয়াল থেকে বা একটা মেশিন থেকে, মেশিনের কথা যদি বলি, মেশিন থেকে একটা 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 প্রোডাক্ট থেকে আমরা পেলাম হয়তো, বা একটা মেশিন থেকে পেলাম আউটপুট 35 পিসেস, একই মেশিন। আরেকটা মেশিন থেকে পেলাম হচ্ছে 40 পিসেস, আরেকটা। তাহলে কোনটা ভালো? অবশ্যই 40 পিসেসটা ভালো হবে, যদি কোয়ালিটি সেম থাকে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে 40 পিসটা করার জন্য আমাকে কোন মেথড ফলো করতে হয়েছে বা কোন ভাবে করলে আমার 40 পিস হয়েছে, এটা আসলে কারো কাছে থাকলেও তার মুখে মুখে শোনাটা সেটা না। আসলে এটা আমরা একটা পেপার ওয়ার্ক, ডকুমেন্টের আকারে থাকবে, যাতে আমরা এটা ট্র্যাক করতে পারি এবং এই মেথডটা দিয়ে সবাই কাজ করে, যাতে বেটার কিছু করা যায়। সিমিলারলি যে মানুষটা কাজ করছে তার ক্ষেত্রেও আমি যেন, সে যেন এমন না হয় ফ্যাক্টরিতে এসে তার কোনো কাজ নাই, সে খালি হাতে ঘুরে বেড়াচ্ছে, কাজ, তাকে টাকা দিচ্ছি আমি, তো তার এই জিনিসটাও খেয়াল করতে হয়। আবার ম্যাটেরিয়াল, আমাদের সবকিছু কিন্তু এই জিনিসগুলো যেগুলো বললাম, মানুষ লিমিটেড, ম্যাটেরিয়ালস লিমিটেড, মেশিনস লিমিটেড, টাকা পয়সা লিমিটেড, বাট আমরা প্রোডাক্টিভিটি বা আউটপুট চাই কি, ম্যাক্সিমাম। তো এই কাজটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা পারফেক্টলি করার চেষ্টা করে। আর ওয়ার্ক স্টাডি বা যেটাই বলি টাইম স্টাডি একটা টুলস, যে টুলসটা আমাদেরকে এই ধরনের কাজ করতে অনেকভাবেই হেল্প করে। তা আসলে কিভাবে হেল্প করে সেটা চ্যাপ্টারে একটু অঙ্ক টঙ্ক দিয়ে গেলে বুঝতে পারবো। তা আসলে এটার উদ্দেশ্যই কি থাকে, মোস্ট ইফিসিয়েন্ট ইউজ অফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট।
ইকুইপমেন্ট মানে মেশিনারিজ। আচ্ছা, মোস্ট ইফেক্টিভ ইউজ অফ হিউম্যান এফোর্ট। দেখো অনেক মানুষই অনেক ধরনের ভাবে চেষ্টা করে, কিন্তু তাকে যদি সঠিক মেথডটা না বুঝাই দেওয়া হয় বা সে না খুঁজে বের করতে পারে, অনেক সময় সে আসল গোলটাতে পৌঁছাতে পারবে না। আরেকজন কম পরিশ্রমেই তার সেই এফোর্টটা করবে। মানুষ চেষ্টা করছে, তার এফোর্ট দিচ্ছে, কিন্তু আমাদের টার্গেট কি হবে, তার যে এফোর্টটা এমন ভাবে সে এফোর্টটা দিবে যাতে তার থেকে একটা বেস্ট আউটকাম বের হয়। সেটা আমরা সেই মেথডটা আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি মেথড স্টাডির মাধ্যমে। আর ইভালুয়েশন অফ ওয়ার্ক, যে একজন মানুষ কাজ করছে সেটা আসলে কতটুকু আপ টু মার্ক কিনা, ভালো না খারাপ। যেমন আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, একজন মানুষ দুইটা একই লাইনে, মানে দুইটা মেশিনে একই টাইপের কাজ করতেছে, একজন করতেছে 50 পিস করলো, একজন করলো 60 পিস। কার কার এফোর্ট ইভালুয়েশনটা ভালো হবে বলতো? 60 পিস। 60 পিসের 60 ইভালুয়েশন। পিসটা ভালো হবে। হ্যাঁ, বুঝতে পারছো, 60 পিসের ইভালুয়েশনটা ভালো হবে। এটা আমরা রেখে দিলাম। আহ এটা আমরা একটু পরে আবার এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো হতে পারে এই দুজনে ইভালুয়েশন খারাপও হতে পারে। কম্পারেটিভলি 60 ইজ গুড, বাট ওভারঅল দুজনেই খারাপ, এটাও হতে পারে। এটা ডিপেন্ড করবে স্যার যে কেমন মান করতেছে স্যার। স্যার প্রোডাক্টের কোয়ালিটিও তো স্যার এখানে না, ভ্যারি করবে না না স্যার? কোয়ালিটি, না কোয়ালিটি ইজ সেম, আমরা ধরে নিচ্ছি কোয়ালিটি ইজ এক্স্যাক্টলি সেম। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে 50 বা 60 পিসেস, আমরা কম্পারেটিভলি বলছি 60 ইজ গুড, বাট হতে পারে দুজনই কিন্তু আসলে তার আপ টু মার্ক না, আরো ভালো কিছু করা উচিত ছিল, ঠিক আছে? তো যাই হোক, এটা ম্যাথমেটিক্যালি একটু পরে বোঝাবো, একটু জাস্ট এক্সাম্পল দিব ওই যখনই আমরা এই টাইম স্টাডি ভিতরে আসবো তখন। তো আসলে আমি আগেই বললাম আমরা দুটা জিনিস নিয়ে কথা বলি, মেথড স্টাডি আর টাইম স্টাডি। টাইম স্টাডি আর একটা নাম হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট, ঠিক আছে? এই আর কি। তাহলে এই 6M আমাদের মনে থাকবে তো না? 6M হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ম্যানেজমেন্ট, মানি এন্ড মেথডস। মেথডসটা অনেকে বলে যে মেথডটা দরকার নেই, কিন্তু আবার অনেকে বলে না, মেথডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওয়ার্ক স্টাডির মধ্যে দুটা জিনিস। মেথড স্টাডি আসলে কি জিনিস, এটাকে জবটাকে সিম্পলিফাই করতে কাজে লাগায়। মেথড স্টাডি কি করে, জবটা সিম্পলিফাই করতে কাজে লাগায়। জব আসলে অনেক ভাবেই করা যায়। যেমন তোমরা 6 তলায় ক্লাস করছো, 6 তলা থেকে নিচ তলায় যাওয়ার অনেকগুলা সিস্টেম আছে, মানে ভিএফটি ক্যাম্পাসে অনেকগুলা পাথ আছে, তাই না? কিন্তু যদি সিম্পলিফাই করি, সবচেয়ে ইজিয়েস্ট পাথ কোনটা হবে সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, অনেকগুলা সিঁড়ি আছে, স্টেয়ারকেস আছে, অনেকগুলা মেথড আছে, অনেকগুলো মাধ্যমে কিন্তু আমরা যেতে পারি। আমরা খুঁজে বের করব কোনটা আমাদের সবচেয়ে সিম্পল। সিম্পল কিভাবে বুঝবো? যেটা ইকোনমিক্যাল মেথড। মানে কি, টাকা পয়সা কম লাগবে। টাকা পয়সা মানে সময়, যেটাই বলি, কম লাগবে, কম সময় লাগবে। কারণ সময় কম লাগা মানে খরচ কমে যাওয়া বা এফোর্ট কমে যাওয়া। তো ন্যাথর স্টাডি এই কাজটাই আসলে আমাদের করে। যে যেমন আমি বলি, যদি মানে বিএফটি ক্যাম্পাসটা খুব বেশি তোমরা চিনো না, তারপরে যদি বলি তোমরা 604 নাম্বার রুমে ক্লাস করো বা 3-এ ক্লাস করো, ওর পিছনে একটা স্টেয়ারকেস আছে, সিঁড়ির জায়গা আছে। আবার যদি বলি যে সামনে লিফট দিয়ে যেতে পারো, সেন্ট্রাল সিঁড়ি দিয়ে যেতে পারো, আমাদের যারা টিচাররা আমরা বসি এই পাশ থেকেও আরো কিছু চেয়ার, সিঁড়ি আছে। তো অনেকগুলো মেথডেই কিন্তু নিচে যাওয়া যায়। এখন তোমার জন্য কোনটা ভালো হবে বা কোনটা কি হবে যেটাতে আমার ডিস্টেন্স ট্রাভেল কম হবে বা আমাদের কম সময় লাগবে। তো এটাই একটা ইকোনমিক্যাল মাত্রা, জাস্ট ফানি একটা এক্সাম্পল দিলাম। তো আমাদের প্রোডাক্টের ব্যাপারে আমরা পরে কথা বলবো, এটা আর কি। আর ওয়ার্ক স্টাডিটা কিছুই না, সরি, ওয়ার্ক মেজারমেন্ট বা টাইম স্টাডিটা কিছুই না। এটা আসলে ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ অপারেশন, মানে একটা কাজ করতে আসলে স্ট্যান্ডার্ড ভাবে কত সময় লাগবে, বিভিন্ন জন বিভিন্ন টাইমে করবে, কিন্তু আসলে সেই টাইমটা স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত ছিল সেটা আসলে মেজার করতে আমাদের সাহায্য করে হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। আমার কথা কি তোমার ক্লিয়ারে বুঝতে পারছো বা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়ার্ক মেজারমেন্ট বা টাইম স্টাডিটা আসলে আমাদের কি করে, একটা টাইম বের করতে সাহায্য করে। মানে খুব নাম শুনলে বোঝা যায় মেথড স্টাডি, যে কাজগুলো কিভাবে হচ্ছে সেই মেথডটাকে আমি স্টাডি করে নতুন একটা সিম্পলিফাই মেথড স্টাডি বের করব। আবার ওয়ার্ক মেজারমেন্ট বা টাইম স্টাডি বললে একই কথাই দাঁড়ায়, যে টাইম গিয়ে স্টাডি করছে যে কাজটা করতে সময় কত লাগবে। এখন যদি তুমি যে রুমে বসে আছো সেই রুমের মেজারমেন্ট যদি করতে চাও, তাহলে কি মেজার করবা? বলবা যে 10 ফিট বাই 12 ফিট, মানে এক্সাম্পল দিলাম আর কি, বা এরকমই তো বলবা, ফিট দিয়ে বলবা, মিটার দিয়ে বলবা, বা ইঞ্চি দিয়েও বলতে পারো। বাট আমরা যদি টাইমকে মেজার করতে চাই বা ওয়ার্ককে মেজার করতে চাই, উই মাস্ট ক্যালকুলেট উইথ দ্য রেসপেক্ট অফ টাইম, সময় কত লাগলো কাজটা করতে, ঠিক আছে? এবং আমরা খুঁজে বের করবো যেই মেথডের মাধ্যমে কম সময় লাগে সেটা থেকে সেইটার জন্য আসলে সময়টা কত লাগছে সেটা বের করবো। এখন সময়টা কত লাগছে সেটা বের করার পরে আমরা ফাইনালাইজ করতে পারবো আসলেই কোনটা ভালো ও কোনটা খারাপ। এবং এইটা যদি সময়টা আমি এক্সাক্ট বের করতে পারি, তখন কিন্তু একটা প্ল্যান্টের ভিতরে জবাবদিহিতা আনা সম্ভব, যে তুমি আসলে এই কাজটা করতে এত সময় লাগার কথা ছিল,
কিন্তু তুমি এর চেয়ে বেশি সময় লাগিয়েছো। সেইভাবে আমরা বের করতে পারবো। তো ওই যে আগের জিনিসটাই ফিরে আসি, আমরা স্ট্যান্ডার্ড টাইম এখনো বের করতে যাই না। তার মানে স্ট্যান্ডার্ড টাইম মানে বুঝতে পারলাম যে একটা প্রোডাক্ট বানাতে আসলে বিভিন্ন জন বিভিন্ন টাইমে বানাচ্ছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আসলে কত সময় লাগা উচিত, স্ট্যান্ডার্ড ভাবে কত সময় লাগা উচিত। আমি ধরে নিলাম ওই প্রোডাক্টটা বানাতে লাগে আমার সময় হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, দুজনের কথা বলেছিলাম, 50 পিসেস আর 60 পিসেস। 60 আচ্ছা, একদিনে কত মিনিট হয়, বা 480 মিনিট হয় না একদিন একটা অপারেটর যদি জেনারেলি কাজ করে 8 ঘন্টা কাজ করলে? তার মানে একটা প্রোডাক্ট বানাতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে 480 মিনিটে আমরা বানাতে পারবো 96 পিসেস। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন আউটপুট হওয়া উচিত ছিল। এখন বলো দুজনের মধ্যে কে ভালো আর কে খারাপ? স্যার ইনিশিয়ালি দুজনেই খারাপ, কিন্তু 60 পিসেস তুলনামূলক ভালো। হ্যাঁ, দুজনের মধ্যে যদি বলা যায় দুজনেই আসলে আপ টু মার্ক না, বাট বলা যায় যে সেকেন্ড যে অপারেটর সে লিটল বিট বেটার দেন ফার্স্ট ওয়ান, তাই তো, Yes, এটা sir. বলা যেতে পারে। তো আমরা এই যে যখন স্ট্যান্ডার্ড টাইমটা বের করা শিখে ফেলবো, তখন কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে ফাইন্ড আউট করা যে আসলেই আমার রিয়েল সিনারিওটা কি। ঠিক আছে, এই জন্য স্ট্যান্ডার্ড টাইমটা বের করা আমরা শিখবো এই চ্যাপ্টারে। তো তার আগে এই যে এইটা এক্সাম্পল দিলাম, আমাদের এখন এটার অবজেক্টিভস কি, সংজ্ঞা টঙ্গা এগুলো একটু দেখে ফেলি, তারপর অঙ্কে চলে যাব। ওকে, সো স্ট্যান্ডার্ড টাইম বা ওয়ার্ক স্টাডি করার জন্য আমাদের কিছু স্টেপস লাগে, ওটা একটু পরে আসতেছি। এটা ওয়ার্ক স্টাডি স্টেপস, এটা ডিটেইলসটা আসলে মোটামুটি সব একই রকম, আমি একটু পরে বলি। মেথড স্টাডি নিয়ে একটু কথা বলি। মেথড স্টাডিটা আসলে কি, মেথড কিভাবে কাজটা কিভাবে করছে সেইটাকে আসলে অ্যানালাইসিস করে মেথড স্টাডি। তো এটা যে সংজ্ঞা বা এইটুকুই একটু থাকবে, বা অবজেক্টিভস বা এরিয়া গুলো খুব ডিটেইলস এখন দরকার নাই, এটা আমরা ডিফারেন্ট একটা চ্যাপ্টারে তখন ডিটেইলস দেখবো। জাস্ট সংজ্ঞাটা একটু শিখিয়ে রাখি, দ্যাট উইল বি এনাফ ফর টুডে। সো ওখানে বলছি, এখানে যেটা বলা হচ্ছে, ইট ইজ দ্য সিস্টেমেটিক রেকর্ডিং, analysis and critical examination of existing and proposed way to do a work, and the development and application is easier new product method। মানে আসলে কি, একটা, এটা হচ্ছে একটা রেকর্ডিং টেকনিক্স, ডাটাগুলাকে রেকর্ড করে রাখা হয়। ডাটাগুলাকে মানে এটা অডিও ভিডিও রেকর্ডিং টাইপ না, সাম পেপার ওয়ার্ক, অনেক সময় ভিডিও রেকর্ডিং এর কিছু অংশ এখানে যুক্ত আছে, বাট এটা হচ্ছে রেকর্ডিং করে আমরা রাখি যে ডাটা গুলাকে, যে কাজগুলা আসলে কিভাবে করতে হবে। ঠিক আছে, কিভাবে করতে হবে সেটা রেকর্ড করি এবং কাজগুলাকে অ্যানালাইসিস করি রেকর্ড করার পরে, যে আসলে এই কাজগুলা ঠিক মতো হয়েছে কিনা, এবং ক্রিটিক্যালি এক্সামিন করি। এক্সামিন মানে বলতো কি, পরীক্ষা নেওয়া না? জি স্যার, পরীক্ষা নেন। পরীক্ষা নেওয়া মানে ক্রিটিক্যালি এক্সামিন যখন করবো, আমি তখন ওখানে আসলে আস্ক করি WH কোশ্চেন দিয়ে, কে করেছে, কিভাবে করেছে, কিভাবে করলে ভালো হয়, কিভাবে না করলে খারাপ হতো, এরকম প্রশ্ন করি। হ্যাঁ, কিভাবে করলে ভালো হবে, এরকম যখন প্রশ্ন করব, তখন কিছু ডিসিশন আসবে। কাজ যারা করছে তারা কিন্তু কিছু ডিসিশন দিবে এরকম যে, হতে পারে স্যার এমন মেশিন না নিয়ে এই মেশিন দেন, আমরা এই কাজটা করতে পারবো। সো দেন ইন দ্যাট কেস ইউ গেট সাম ডিসিশন, যে আমার এটা এইভাবে না করে এভাবে করা যেতে পারে। যখনই তুমি ডিসিশনটা পেয়ে গেলা, সো ইন দ্যাট কেস ইউ গেট এ প্রপোজাল, ইট ইজ এ প্রপোজড ওয়ে, যেমন করা যেতে পারে। বুঝতে পারলাম? এক্সিস্টিং কে যখন আমি ক্রিটিক্যালি এক্সামিন করব, তখন যখনই এক্সামিন করব তখনই কোনো ডিসিশন আসবে, সেটাই হচ্ছে প্রপোজ, যে এমন এমন করে হতে পারে। এই এমন করে যখন হতে পারে বলবো, তখন ওই ওয়েটা নিয়ে আবার আবার কাজ করে দেখবো যে পসিবল কিনা, এবং সেটা যদি দেখি যে অ্যাপ্লিকেশনটা ইজিয়ার, তখন আমরা নিউ মেথডে কাজটা শুরু করব। ঠিক আছে, ডিফারেন্ট ভাবেই কিন্তু একটা কাজ করা সম্ভব। তো এখন আমরা খুঁজে বের করতে যাচ্ছি যে এখন কিভাবে চলছে, এবং এটাকে অ্যানালাইসিস করব যে আসলে এটা এখন যেভাবে আছে এটাই ভালো নাকি পরে ভালো। তো এইভাবে যখন আমরা কাজগুলা ধাপে 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 করতে থাকবো, এবং একটা নতুন প্রপোজাল বের হবে, সেটাকে আবার অ্যানালাইসিস করবো যে আসলে এটা ঠিক আছে কিনা, এই কাজটা কি সবাই পারবে কিনা। নতুন একটা ওয়ে বললো যে যেটার জন্য একটা এক্সপার্ট ট্রেনিং লাগে, যেটা ট্রেনিং এর জন্য আবার 7-8 দিন 10 দিন করে লাগবে প্রতিটা অপারেটরে, তাহলে সেটা কিন্তু একটু হ্যাকটিক হয়ে যায় বা একটু ডিফিকাল্ট। কিন্তু এমন যদি হয় 2 ঘন্টা ট্রেনিং, জাস্ট তাকে দেখিয়ে দিলেই সে পারছে, সেটা কিন্তু তাহলে অনেক ইজিয়ার। তো এরকম ভাবে অ্যানালাইসিস করে প্রপোজ ওয়েটাকে আমরা ডেভেলপমেন্টে নিয়ে যাব, যদি দেখি এটা ইজিয়ার। এইভাবে আমরা নতুন একটা প্রোডাকশন মেথড তৈরি করি, এক্সিস্টিং যা মেথড আছে তার থেকে নতুন মেথডটা তৈরি করি। আমি বলে রাখলাম এই যে মেথড স্টাডি যে পোর্শনটা, যারা ওই আমি বললাম আই ডিপার্টমেন্টে কাজ করে, তারা নতুন মেথডটার ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে কিছু অ্যানালাইসিস করে করার চেষ্টা করে, বাট
রিয়েল লাইফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ছাড়া এই ধরনের মেথড ইমপ্লিমেন্ট, নতুন মেথড ইমপ্লিমেন্ট করাটা নিয়ারলি ইম্পসিবল। হ্যাঁ, তোমাকে ওই মেথডটা সম্পর্কে জানতে হবে যে ওই মেথডটা কিভাবে কাজ করে। এখন তুমি হয়তোবা একটা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে গিয়েছো, এয়ারক্রাফট মানে যারা বিমান প্লেন বানায়, তাদের ইন্ডাস্ট্রিতে গেলে তাদের মেথডটাকে তোমায় জানতে হবে কিভাবে চলছে। তারপরে সেখান থেকে একটা সমাধানের জন্য কিছু টুলস দিয়ে আমরা সমাধান বের করার চেষ্টা করব। তুমি এখন একটা জাহাজ ইন্ডাস্ট্রিতে গিয়েছো, সেখানেও তাই। একটা গার্মেন্টসে গিয়েছো, সেখানেও তাই। তোমাকে আগে এক্সিস্টিং মেথডটা জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপরে সেটা দিয়ে তোমাকে কিছু টুলস শেখানো হবে, সেই টুলস দিয়ে ফিগার আউট করতে হবে যে আসলে আমাদের জন্য কোনটা ভালো হবে। ঠিক আছে? এই জন্য স্পেসিফিক ভাবে সবগুলা মেথড কি মানে সারা বিশ্বে যত ইন্ডাস্ট্রি, যত টাইপের ইন্ডাস্ট্রি আছে, সবগুলা তোমাদের শেখানো সম্ভব? না স্যার। বাট আমরা এই টুলসটা শিখিয়ে দিব, যেটা তুমি যে কোনো মেথডের সাথে জাস্ট ইউজ টু হলেই কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে তুমি এই ধরনের মেথডকে ইমপ্রুভমেন্ট করার একটা সুযোগ পেয়ে যাবা। তো যাই হোক, এটা হচ্ছে মেথড স্টাডি, সেটা নিয়ে আরেকটা দিন কথা বলবো। তো ওভারঅল এই যে তোমাদের জিনিস থাকবে যে এটা এই এরিয়া অফ অ্যাপ্লিকেশন কোথায় কোথায় কাজ করে, সেই জিনিসগুলো ভালো করে রিডিং পড়বা। ঠিক আছে? ভালো করে রিডিং পড়বা, এবং এইগুলো রিডিং পড়ার পরে যেই যেই টার্মটা বুঝবা না, একটু গুগল করে দেখবা, তাহলে আপাতত হয়ে যাবে। আমি যখন ম্যাথ স্টাডি পড়াবো, তখন আমি চাবো যে এখান থেকে প্রশ্ন করবো, এই যে বলেছিলাম এটা কেউ দেখেছো কিনা, একটু অ্যানালাইসিস করে দেখবা যে এই যে হ্যান্ডলিং অফ ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়, অথবা যে এই যে বলছি যে কি বলা যায় লেআউট, হ্যাঁ, আমরা যে বলছি এই যে ওয়ার্কিং লেআউটের কথা বলছি, এই জিনিসগুলো আসলে কি সেটা কিন্তু একটু অ্যানালাইসিস করবা। তো এবং স্ট্যান্ডার্ডাইজেশন মেথডটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসা, এই জিনিসগুলা একটু অ্যানালাইসিস পড়বা। মোট কথা মেথড স্টাডি আমি বোঝাতে পারলাম না, একটা মেথড কিভাবে কাজ করতেছে সেটার ডাটাগুলো আমরা রেকর্ডিং করব। ডাটাগুলো রেকর্ডিং কেন করি আসলে কি, মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে একটা ফ্যাক্টরিতে আছো, ঠিক আছে? তো তোমার বস হয়তোবা নন টেক, তিনি এগুলা জানেন না, তিনি তোমাকে এগুলা ডাটাগুলা স্টোর করতে বললেন না, এগুলো তো বললো যে না হ্যাঁ ও তো পারে, ও তো পারে, ওই করা করছে। হুট করে তোমার একটা বেটার অপরচুনিটি আসলো, তুমি ওখান থেকে আরেক জায়গায় চলে গেলা। এখন যদি ওই তোমার ওই প্ল্যান্টে যে যারা অন্যরা, যাদের তুমি একমাত্র জানতা, বাকিরা কেউ জানতো না, তাহলে যদি এমনই হয়, বাকিরা কি তুমি চলে আসার পর ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবে? না স্যার। করতে পারবে এমন ভাবে যে স্যার তো দেখছে এমনি করতে, মানে দেখে দেখে করানোর মতো, দেয়ার ইজ নো পেপার ওয়ার্ক। Yes, sir. হ্যাঁ, ওই আর দেখে দেখে করা বা শোনা শোনা করা থেকে একটা ভুল হতে পারে, বাট দের ইজ যদি পেপার ওয়ার্ক থাকে বা একটা সিস্টেমেটিক ওয়েতে থাকে, জিনিসটা কিন্তু যে কেউ অ্যানালাইসিস করে বা নতুন একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এসেও কিন্তু সেটাকে সহজে বুঝতে পারবে, যেটা কিন্তু মুখে মুখে করা পসিবল না। তুমি যদি তোমার ব্রেনে করে নিয়ে চলে আসো, তাহলে আর সেটা কিন্তু কোনো ভ্যালু থাকবে না। আর কেন শুধু আমি নিজের কাছে লুকায় রাখবো, কারণ কাজটা তো তুমি একা করবে না, কাজটা তো প্ল্যান্টের সবাই মিলে করবে, তবেই না ফুল প্রসেসটা ইমপ্রুভমেন্ট হবে। একজন করে একা তো আসলে সিস্টেম পরিবর্তন করা সম্ভব না। তাই যদি হতো, তাহলে বাংলাদেশের রাস্তাঘাটে ময়লা ফেলার অভ্যাস, বা আমরা যে এই যে এখনো এত অসচেতন করোনার ইস্যুতে, আমরা কি একজন যদি চাইতো পসিবল? প্রধানমন্ত্রী যাচ্ছেন, পসিবল হচ্ছে? আমাদের সবাইকে চাইতে না হবে, স্যার। তবেই পসিবল। সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করছে, কিছু হচ্ছে কিছু হচ্ছে না, তাই না? এই জন্য আমাদের সবারই একটা ইয়ে যে আমরা রুলস মানতে চাই না, সবারই একটা মানে একটা কি বলা যায় সজাত প্রবৃত্তি, আমরা চাই চাই না, বাট যদি সিস্টেমেটিক একটা প্যাটার্ন থাকে দেন কিন্তু সবাই মানতে বাধ্য হবে। এই কিছু প্যাটার্ন করার চেষ্টা করেছে বাসের ক্ষেত্রে। তুমি বলবা স্যার এটা সমস্যা, এটা সমস্যা, সমস্যা আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ডিল করে না, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সমাধান খুঁজে। সমস্যা নিয়ে তারা আসলে বেশি মাথা ঘামায় না, সমস্যা হয়েছে, সমাধান কি হতে পারে সেটা বলো, সমাধান করবো আমরা, শেষ। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সমস্যা যদি বলো, সমস্যা আসলে সারা দুনিয়া শেষ নাই। তুমি প্রথমে বলতে পারো স্যার আমার ম্যাটেরিয়াল নাই, মেশিন কম আছে, মানুষ কম আছে। আমার টার্গেট হচ্ছে এই কম মানুষ কম মেশিন দিয়েই বেস্ট আউটপুট কিভাবে দেওয়া যায় সেটা। যাই হোক, এটা হচ্ছে আগামী 4 বছরে এই সাইকোলজিটা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি তুমি পারফেক্ট বা একটা সাকসেসফুল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হইতে চাও, তোমার মধ্যে এটাই আসতে হবে যে আমি আসলে সমস্যা নিয়ে চিন্তা করি না, সমস্যা আছেই, আমরা সমাধান খুঁজবো, যেটার এখন এই অবস্থায় এত সমস্যার মধ্যে সমাধানটা কি হতে পারে, সেটা যদি ফাইন্ড আউট করতে পারি, দেন তুমি যদি বের করতে পারো, তুমি তাহলে পারফেক্ট একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, আদারওয়াইজ না। ঠিক আছে? যাই হোক, এগুলা বললাম, ম্যাথড স্টাডি নিয়ে কথা বললাম। তো এখন আমরা চলে যাব আসলে আমাদের টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্ট নিয়ে। হ্যাঁ, তো ওয়ার্ক মেজারমেন্ট মানে আগে মানে আমি একটা ধারণা দিয়েছি, ওয়ার্ক মেজারমেন্ট মানে কি, আসলে কাজটা করতে কত সময় লাগছে সেটাই কিন্তু আমরা ওয়ার্ক মেজারমেন্ট বলছি, তাই না? এটা আসলে কেন, এটা আসলে যখন আমার একটা এক্সাক্ট টাইম থাকবে, এই যে সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো এখানে,
বলছে কি ওয়ার্ক মেজারমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য টেকনিক। তো এই টেকনিক গুলো যে মেথড স্টাডি করে আমরা অ্যানালাইসিস করলাম, এখানে আমরা ইস্টাবলিশ করব একটা, এবং সেটা একটা কোয়ালিফাইড ওয়ার্কারের এই কাজটা করতে কত সময় লাগবে, একটা কোয়ালিফাইড ওয়ার্কারের এই কাজটা করতে কত সময় লাগবে, একটা সেটাই আমরা আসলে ওয়ার্ক মেজারমেন্টের মাধ্যমে বের করি যে সময়টা কত। খুব সহজ ভাষায় বলি, আমরা এই সময়টা কত সেটা বের করার চেষ্টা করি ওয়ার্ক মেজারমেন্টের মাধ্যমে। বুঝতে পারছি কি? এই সময় বের করাটা আমরা শিখবো, এখনো শিখিনি। অবজেক্টিভসটা কি? অবজেক্টিভ হচ্ছে কস্টিং এর ব্যাপারটা। অবজেক্টিভসটা কি? কস্টিং এর ব্যাপারটা। তুমি জানোই না আসলে সময়টা কত, তাহলে তুমি রিয়েল কস্টিংটা বের করতে পারবা? আমি আগেই আচ্ছা কস্টিং কিন্তু টুকটাক শিখিয়েছি, যে মানে ওভারঅল বলেছি যে একটা পড বানাতে লাগছে 10 মিনিট, একটা পড বানাতে লাগছে 5 মিনিট। অপারেটর যদি একই হয়, তাহলে দুজনের কস্টিং, দুটা প্রোডাক্টের কস্টিং কি এক? ডেফিনেটলি না। কারণ আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা অপারেটরের সারাদিনে কাজ করে 480 মিনিট, আর একটা পড তার বানাতে লাগে 10 মিনিট, তাহলে তার হচ্ছে সারাদিনে বানালো সে 48 পিসেস। ঠিক আছে? আর যদি তাকে আমি দিন শেষে 100 টাকা দেই, কথার কথা উদাহরণ দিচ্ছি, তাহলে পার পিসের কস্টিং কত পড়ছে? ওই 100/48 নেয়ার ওভার 2 টাকা। 2 পয়েন্ট সামথিং। হ্যাঁ, 2 পয়েন্ট সামথিং, আমি সংক্ষেপে এইভাবে লিখলাম, পার পিসেস এইভাবে আসতেছে। বাট যদি এখানে 5 মিনিট হয়ে যেত, তাহলে কি হতো? কস্টিংটা আরো কমে যেত না? কারণ আউটপুট বেড়ে যেত। জি স্যার। তাহলে এই জি জন্য স্যার। আমার এক্সাক্ট টাইমটা জানা লাগবে যে আসলে সময় কত লাগছে। একটা সময় ছিল তখন গার্মেন্টস গুলাতে আসলে এরকম টাইম স্টাডি করতো না। কি করতো না জানো? কিছুই করতো না। কেন জানো? তখন প্রফিট কেন ছিল স্যার? অনেক, অনেক প্রফিট ছিল, তাদের এগুলো নিয়ে মাথা খাওয়ানো নাই। প্রোডাক্ট আউটপুট করতে গেলে শিপমেন্ট হবে, প্রচুর টাকা পাবে। বাট এখন মার্কেটটা এত কম্পিটিটিভ, প্রত্যেকে একজন আরেকজনের মার্কেট নিয়ে যাচ্ছে। সেই জন্য তারা হাজার হাজার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার নেওয়ার চেষ্টা করছে, বাট এখন পাচ্ছে না। আই ডিপার্টমেন্ট এখন ফর্ম করছে, কারণ দেখছে যে আগে এরকম যে অ্যানালাইসিস করে নাই। বললো যে একটা পড বানাতে কত লাগবে, বলে দূর দিয়ে 20 মিনিট দিয়ে দাও তো, 20 মিনিট করে হিসাব করো কয়টা হয়। 20 মিনিট, তখন 20 মিনিট আন্দাজ করে বললো, আচ্ছা 20 মিনিট লাগে। এখন আন্দাজ করে 20 মিনিট যদি বললো, তাই না? 20 মিনিট যদি লাগে, তাহলে দিন শেষে কয়টা আউটপুট হওয়ার কথা? 48 আর 24টা না? জি নাকি স্যার। 24টা। এখন মনে করে একজন অপারেটর 25 করেছে, বলছে, খুব ভালো খুব ভালো। কিন্তু মেবি ওটা টাইম স্টাডি করে দেখা গেল ওটা সময় লাগতো আসলে 12 মিনিট। 5 মিনিটে এটা করা যেত না স্যার? 12 মিনিটে ওটা সময় হতে ছিল ও 12 স্যার, মিনিট মেবি। হ্যাঁ, সরি স্যার। তাহলে এই জি স্যার। জায়গাটাতে এখন বলো আসলে কি ওই বস বা যারা ছিল তাদের কি আসলে প্ল্যানিংটা ঠিক ছিল? নো স্যার। না স্যার। আসলে না স্যার। এখানে আমরা যেটা বলি যে আমরা আগে বললাম যে এখানে দু ধরনের মেথডে কাজ করা যায়, একটা মেথড করতে 5 মিনিট লাগছে, একটা 6 মিনিট লাগছে। তাহলে কোনটা ভালো বলো তো? 5 মিনিটটা 5 ভালো। মিনিট। জি কম্পেয়ারিং স্যার। অল্টারনেটিভ মেথড, আমরা মেথডটা কম্পেয়ার করতে পারবো খুব সহজে। আচ্ছা, রিয়েলিস্টিক কস্টিং নিয়ে বললাম যে কস্টিংটা আমরা পারফেক্টলি বের করতে পারবো। ওখানে কিন্তু এই যে আগেকার দিনে এরকম গার্মেন্টস গুলো ছিল, তখন ছিল না। মানে এটা কিন্তু আমার বলা না, এটা আমি যখন আমি একটা গার্মেন্টসে গিয়েছিলাম, একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছি, ওখানে যে বস ছিলেন উনি আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার না, উনি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স থেকে পড়াশোনা করা। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আমাদের প্রচুর ম্যাথস লাগে, আর ফিজিক্সেও কিন্তু প্রচুর ম্যাথস। তো উনি খুব সহজে এগুলো অ্যাডাপ্ট করতে পারছেন, বিভিন্ন ট্রেনিং নিজে শিখছেন, হতে পারে বই পড়ে হোক, বা তখনও তো ইন্টারনেট ছিল না। উনি আমাকে বলছিলেন যে আমি এটা, উনি হচ্ছে ওখানকার প্ল্যান্ট হেড ছিলেন, নাম বলছি না। তো উনি হচ্ছে অ্যারাউন্ড 20 বছর ওখানে জব করেন প্ল্যান্ট হেড, বলতেছেন যে আমি এখানে 20 বছর পরে এখানে অবস্থানে আছি, বাট অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আপনারা যেগুলো জেনে আসবেন, হয়তোবা আপনি 5 থেকে 7 বছরে এই আমার অবস্থানে চলে আসতে পারবেন, যদি আমার মতো ডেডিকেশন দেন। এবং সেটাই হচ্ছে আমাদের অনেক বড় ভাইরা এখন, অনেকগুলা মানে আমাদের যারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ হয়তো বা 6-7 বছরের এক্সপিরিয়েন্স, তারা প্ল্যান্টের সিনিয়র ম্যানেজার বা এজিএম লেভেলে চলে গেছে, একটা গার্মেন্টস বা এগুলোর কথা বলছি। ঠিক আছে, জাস্ট প্রসেস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, এটা না যে তোমাকে সব এই পড়া এখানে শেখাই দেওয়া হবে, তোমাকে কিন্তু নিজেও স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ক্রিটিক্যালি এক্সামিন করতে হবে সবকিছু, যে কিভাবে হইতে পারে, সমাধানটা কি হইতে পারে। ঠিক আছে? এখানেও যদি বলো স্যার এইটা তো আমার ক্লাসে শেখায় নাই, তাহলেও কিন্তু একই কথা, দোষ খোঁজা হয়ে গেল। আমরা আসলে সমাধানের দিকে যাই, হ্যাঁ এটা আমি হই নাই, আমার ভুলে গেছি, আমি হয় নাই, এটা আমার সমাধান কি হতে পারে। কারণ তুমি বুঝতে পারছো তোমার সমস্যা আছে, তুমি সমস্যা নিয়ে বসে থাকা আসলে কোনো সলিউশন না। তুমি এখন সমস্যা বুঝে নিজেকে ডেভেলপ করছো না, এটাই তোমার ফল্ট। তুমি যদি নিজেকে ডেভেলপ করা শুরু করো, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি অন্যদের থেকে আগায় যাবে। যাই হোক, আহ
যেটা বলছিলাম প্ল্যানিং এন্ড কন্ট্রোল, যে আসলে আমি যদি পারফেক্ট টাইমটা না জানি আমি কিন্তু জানতে পারবো না একটা প্রসেস বা একটা মানুষ কয়টা করে প্রোডাকশন করতে পারে, ঠিক কি না? এই যে আমি এখানে আউটপুটের বিষয়ে ইনফরমেশন দিলাম, এই যে ম্যাথমেটিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করলাম, তাই না? জানতেই পারবো না। আর যদি না জানতে পারি আমি কি তাহলে প্ল্যানিং করতে পারবো যে আজকে আমার একটা খুব সহজ একটা এক্সাম্পল দিই, যে আমি এগুলা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিলাম। তো মনে করো একটা প্রোডাকশন করতে আমার লাগবে হচ্ছে 5 মিনিট, সে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো সারাদিনে তাহলে কত পিস হওয়ার কথা? 96 পিসেস না? ইয়েস স্যার। হ্যাঁ। এখন আমার টার্গেট হচ্ছে আমি আজকে দিনে 300 পিস বানাবো। কত পিস বানাবো? 300। 300 পিসেস বানাবো। এখন 300 পিসেস বানানো মানে আমার কয়জন অপারেটর লাগবে বলো তো? তিনজনের একটু বেশি, মানে তাহলে 4জনই লাগবে। মানে হয়তো বা 3জন লাগবে, মনে করো আমরা কম বেশ করে একজন একটু স্কিল ভালো আছে আমরা 3জন নিতে পারি। দেখো ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট প্ল্যানিং হয়ে গেল। তাছাড়া কিন্তু আমি স্টার্ট টাইমটা যদি নাই জানি, এটাকে যদি আন্দাজ করে বের করি, তাহলে কি আমি বুঝতে পারবো আসলে কয়জন লাগবে? নো স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কস্ট ডিডাকশনের ব্যাপারগুলো আছে। আচ্ছা, আরো ব্যাপার হচ্ছে প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এখন আমার আজকে হয়তোবা 300 দরকার, সাপোজ। আমি দেখা গেল যে আমার 4জনকে আমি দিতে পারি না? কিন্তু সেক্ষেত্রে কিন্তু সারাদিন লাগবে না, তার আগে কাজ শেষ হয়ে যাবে। ব্যাপারটা এরকম না? আমি যদি পারফেক্ট টাইমটা জানি যে প্রোডাকশন করতে কত সময় লাগবে, তাহলে আমি যদি এক্সাক্ট টাইমটা বের করতে পারবো যে কত সময়ের মধ্যে এই 300 পিস বের হয়ে যাবে। তাহলে আমাকে 300 পিসের সাথে সাথে কি প্রোডাকশন থামাতে হবে এবং নতুন প্রোডাকশন ওই জায়গাতে ওই অপারেটরকে দিতে হবে। ওই অপারেটরকে বসায় রেখে তো লাভ নাই, নাকি? তাই না? তো এই যে এটা হচ্ছে পারফেক্ট প্ল্যানিং এন্ড কন্ট্রোল, যে আমি প্ল্যানিং করছি এবং কন্ট্রোল করছি, থামাতে হবে তো। তুমি মনে করো তোমার বাসায় একটা বেসিনের কলটা ছেড়ে দিলা, একটা মাগ আছে, মাগে তুমি পানি ভরছো, মগে পানি ভরছো। এখন কলটার বন্ধ করলে না, দিস ইজ এ প্ল্যানিং, খুললা, কিন্তু কন্ট্রোল না করলে কি হবে? ওয়েস্টেজ হবে না? অবশ্যই স্যার। অবশ্যই। এই জন্য কন্ট্রোল হচ্ছে প্ল্যানিং থেকেও বেশি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু কন্ট্রোল প্রপারলি, যে কখন কোনটা কন্ট্রোল করা দরকার, বন্ধ করা দরকার। আচ্ছা, এই যে 96 পিস একজন করতে পারে, আরেকজন কিছু মানুষ আছে না আরো এক্সপার্ট, সে 100 পিস বানাতে পারে না, হতে পারে না? জি স্যার, পারে, বেশিও পারে। পারে, ডেফিনেটলি পারবে। কেউ আছে এক্সপার্ট, সবার একরকম না। আমি লার্নিং কার্ভ শিখেছি, এটা জানি কম বেশি সবার একরকম হবে না। স্যার 96 করা কেউ মানে, তো কমও করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, কম করতে পারে, এটা হতেই পারে। সেই দুইটা কথাই আমি এখানে বলতে চাচ্ছিলাম, যে একজন 100 পিস করলো, আরেকজন 80 পিস করলো। এখন 80 পিস যে করলো আর 100 পিস করলো, দুজনকে যদি একই টাকা দাও, তারা খুশি হবে না বেজার হবে? স্যার 80 পিসের জন্য তো বেশি খুশি 80 হবে। পিস খুশি, কিন্তু 100 পিসের জন্য অখুশি। হ্যাঁ, 100 পিস বেশি পাওয়া উচিত, তাই না? তো এই জন্য আমরা তাদের কিছু কিছু সুযোগ সুবিধা দিই। ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ যেটা বলছি আমরা, ইনসেনটিভ। দেখো, ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ প্ল্যান, যে প্রোডাকশন ভালো করবে তার ডাটাগুলো আমরা রেখে দিব, এবং সেই ডাটাগুলোকে আমরা তার হতে পারে মাসিক তার বেতন, যেটা বেতনের সাথে তারা এক্সট্রা একটা কিছু অ্যালাউন্সেস অ্যাড করব, এক্সট্রা কিছু বোনাস বা বেতন। আচ্ছা, এটার সাথে আবার এই ডাটাগুলো আমরা রেখে দিব কেন? তার বছর শেষে যে তার যখন ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্টের সময় আমরা এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে টপ ম্যানেজমেন্টকে বোঝাতে সক্ষম হব যে এই অপারেটরটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সে অনেক ভালো কাজ করেছে, এই যে তার ইনফরমেশন। এটাকে আমরা বলি হচ্ছে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। তো এইটার মাধ্যমে আমরা যদি অ্যানালাইসিস করি, ওই অপারেটরটা কিন্তু তার যদি অন্যদের থেকে, যে 80 পিস করলো, কথার কথা বলছি, তার ইনক্রিমেন্ট বছর শেষে 1000 টাকা, আর যে 100 পিস করলো তারও যদি 1000 টাকা হয়, তাহলে কি জিনিসটা কি ভালো হলো না খারাপ হলো? অবশ্যই ভালো না। ভালো না। খারাপ হবে হ্যাঁ, তো। তো এই জন্য আমি তাকে যে তার ইনফরমেশনটা রেখে তাকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যাতে সে আমার কোম্পানির প্রতি আরো মোটিভেট হয়। কারণ এটা যদি না করা হয়, ও কিন্তু নামতে নামতে 96 এ নেমে আসবে, ও আর বেশি করবে না, ওর আগ্রহ থাকবে না। আর ও যখন যদি 500 টাকাও বেশি বেতন পায়, ও বলবে যে না, আমাকে তো কোম্পানি দিচ্ছে, সো আই হ্যাভ টু গিভ সাম এফোর্টস। এই সাম এফোর্টস এর কারণে আউটপুট আরো বেড়ে যাবে। ঠিক আছে? ট্রেনিং টাও ইম্পর্টেন্ট। এই দেখো, আইডেন্টিফাই সাবস্ট্যান্ডার্ড ওয়ার্কার, ওই যে 80 পিসের কথা বলেছিলাম উদ্দেশ্য প্রণীত ভাবে, এই দেখো, এই যে কম করছে তাকে কি বের করে দিবে ফ্যাক্টরি থেকে? না, ট্রেনিং করাইতে হবে যে তুমি এমন এমন ভাবে করলে তোমার ঠিক হয়ে যাবে। কস্ট রিডাকশন। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। এটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, যারা আসলে ওই স্ট্যান্ডার্ডের কাছে যেতে পারছে না, হতেই পারে, তাকে ট্রেনিং শেখাতে হবে যে তুমি এভাবে করলে এভাবে হবে। তাকে একবার ক্লোজ লুপ যখন ট্রেনিং দেওয়া হবে, তখন কিন্তু সে পেরে যাবে। যেমন খুব সিম্পল একটা কথা বলি, আমার ক্লাসের পড়া, আমি যেমন মনে করো ক্লাসের পড়াগুলো একবার পড়াই। এবার তোমরা লাকি যে তোমরা রেকর্ডিং পাচ্ছ, বাট আদার্স টাইম কিন্তু রেকর্ডিং আসলে বলে কিছু নাই, বা প্রথম ক্লাসগুলো রেকর্ডিংও কিন্তু নাই। তো ইন দ্যাট সেন্স তোমার কিন্তু জিনিসটা তুমি বুঝে তুমি রেখে দিলা।
কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একরকম না, সবাই মনে রাখতে পারে পুরাটা। তো হতে পারতো এরকম পরীক্ষার আগে 4-5 জন কিন্তু আমাকে সবসময় আছে, স্যার এই অংশটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাই দেন। তখন কিন্তু আমি তাকে আবার ট্রেনিং করাতাম যে এটা এই অংশটা এইভাবে হচ্ছে, এটা হচ্ছে এইভাবে, তুমি কি বুঝতে পারলা? ও বলল জি স্যার, এবার ক্লিয়ার। তো এখন একজন সাব স্ট্যান্ডার্ড হইতেই পারে, তার মানে এমন না যে তাকে হিউমিলেট করতে হবে বা তার ফ্যাক্টরিতে তাকে বের করে দিতে হবে, এটা কোনো সলিউশন না। আমি আগেই বলেছি আমার রিসার্চ যা আছে সেটা নিয়ে কাজ করতে হবে, এটা সুযোগ নাই তাকে স্যাক করে দেওয়া, যে বের করে দিতে হবে না, এই কাজ করতে পারে না। যে যেরকম আছে তাকে নিয়েই কাজ করতে হবে, এটার নিচে দ্বিতীয় কোনো অপশন আমাদের আপাতত নাই। ঠিক আছে, এভাবেই চলতে হবে। তো যাক, যেটা বলছিলাম, আর হচ্ছে ট্রেনিং, যে নতুন একটা অপারেটরকেও ট্রেনিং করাতে হবে। ট্রেনিং করার মেন উদ্দেশ্যটা কি? তাকে দেখতে হবে যে তার ট্রেনিং করতে করতে তার স্ট্যান্ডার্ড টাইমটা ওই 5 মিনিটস এর দিকে আর পৌঁছায় কিনা। ঠিক আছে, 5 মিনিটস এর কাছাকাছি গেলেই কিন্তু তার ট্রেনিং শেষ নাকি, বা তার লার্নিং এর ব্যাপারটাও কতদূর হচ্ছে। এবং কস্ট রিডাকশন এন্ড কন্ট্রোল, আসলে এখানে আমরা যখন এক্সাক্ট টাইমটা পাবো তখন আমরা কস্ট রিডাকশনের একটা কনসেপ্ট আমাদের হাতে আসবে, আদারওয়াইজ আসবে না। কিভাবে কস্ট রিডাকশন আসবে? অলরেডি আমি জানি করতে 5 মিনিট লাগে, আমি যদি এখন 4.5 মিনিটে করতে পারি একটা নতুন মেথড অ্যানালাইসিস করে, তাহলে এটা অপটিমাম না, আরো ভালো না? সেটা আরো ভালো হবে, নতুন জি কোনো স্যার। মেথড বা নতুন কোনো মেশিনারিজ। এই জন্য কস্ট রিডাকশনের ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ক স্টাইলটা একটা বিরাট একটা ভূমিকা রাখে। তো ওভারঅল আমি জাস্ট এগুলার অবজেক্টিভস গুলো বোঝানোর চেষ্টা করলাম। এগুলা রিডিং পড়বা, বই এগুলো ডিটেলস একটু থাকার কথা, একটু দেখবা। টেলসাং এর বইয়ের মধ্যে চ্যাপ্টার নাম্বারটা দেখতে পাচ্ছি না, ওয়ার্ক মেজারমেন্ট নামেই একটা চ্যাপ্টার আছে, একটু দেখবা। স্যার চ্যাপ্টার নামটা ওয়ার্ক ওয়ার্ক মেজারমেন্ট। মেজারমেন্ট নামেই আছে, হ্যাঁ, চ্যাপ্টার 4 বা 5, মানে নাম্বার একটু দেখে নিও আর কি। হ্যাঁ, ওকে প্রথমে ওয়ার্ক স্টাডি, তারপর মেথড স্টাডি আছে, তারপর ওয়ার্ক মেজারমেন্ট চ্যাপ্টার আছে। তো বুঝতেই পারলাম যে ওয়ার্ক মেজারমেন্ট অনেকভাবেই করা যায়, অনেকভাবেই করা যেতে পারে। আসলে আমরা অনলি ওয়ার্ক অন দ্য টাইম স্টাডি, আমরা টাইম স্টাডি নিয়ে কাজ করবো। এর বাইরে অনেকগুলো মেথডস আছে, ইনশাল্লাহ আমরা পরে শিখবো সেগুলা। স্যার চ্যাপ্টার 5 এ আছে স্যার, 5 এ চ্যাপ্টার আছে না? 5। হ্যাঁ, তো 4 বা 5, আমার আসলে বই তো খোলা হয় না, বা ভার্সিটি থাকলে খোলা হয়, বই তো এখানে আমি নিয়েও আসি নাই, বাসায় ভার্সিটিতে বই। তো যাই হোক, টাইম স্টাইল নিয়ে আমরা কথা বলবো বেসিক্যালি, যে জব গুলা বা অ্যাক্টিভিটিস গুলা আসলে আমাদের কিভাবে ডিল করা যায় সেটা। আর টাইম স্টাডি মানে আগেই আমি বলেছি যে একটা স্পেসিফিক জব করতে একটা স্পেসিফিক কন্ডিশনে একটা অপারেটরের, একটা স্ট্যান্ডার্ড লার্নিং অপারেটর যে মোটামুটি একটা কাজ জানেন, তার কত সময় লাগবে। My time study is the work measurement technique for recording the time of the performing a certain specific job and its element carried out under a specific condition for the analyze the data so that obtain the essay time. ঠিক আছে, যাতে একটা নেসেসারি টাইমটা পাওয়া যায় যে কাজটা করতে আসলে কত সময় লাগবে সেইটা, এবং এটা একটা তার একটা ডিফাইন পারফরমেন্স স্টেট থাকে, যে আসলে তার পারফরমেন্সের জন্য এরকম, সবার জন্য তো একরকম বা সবার পারফরমেন্স একরকম না। তো আমি একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড কন্ডিশন, তার যখন লার্নিং শেষ, সে যখন সব বুঝে, তখন সে যখন কাজ করবে, তার সময়টা আমি অ্যানালাইসিস করব যে কত সময় লাগছে সেটা। আচ্ছা, সময় মাপতে গেলে আমাদের কি যন্ত্র লাগবে বলো তো? স্যার যন্ত্র না, ঠিক কতটুকু সময় আর কিনা সে আর কিনা কাজটা কমপ্লিট হ্যাঁ, সেই করতে সময়টা পারবে। আমি কি দিয়ে মাপবো? স্টপ ওয়াচ, এটা একটা স্যার, যন্ত্র না? আচ্ছা, ঠিক আছে স্যার। স্টপ ওয়াচ লাগবে আমাদের। হ্যাঁ, স্টপ ওয়াচ মেবি ইটস লাইক এ বিউটিফুল স্টপ ওয়াচ, আই ডিপার্টমেন্টের হাতে সুন্দর সুন্দর স্টপ ওয়াচ থাকে, বাট স্টিল এইভাবে স্টপ ওয়াচ ইন ইউর মোবাইল অ্যাজ ওয়েল। সো মোবাইল দিয়েও মেবি ইউজ করা যেতে পারে অনেক সময়, বাট স্টপ ওয়াচ গুলো বেসিক্যালি আই ডিপার্টমেন্টের থাকে। তারা এই স্টপ ওয়াচ দিয়ে ডাটা গুলাকে মেজার করার চেষ্টা করে এবং তারপরে কি করে, সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করে। তো মোটামুটি এই কথা যা বললাম এতক্ষণ, সেটা কি মোটামুটি আমরা কি ক্লিয়ার? আজকে হয়তো বা ম্যাথ একটা দেখাতে পারবো, খুব ছোট একটা ম্যাথ দেখাবো, বাট নেক্সট ক্লাসে আমাদের ফুলটাই হবে ম্যাথ। হ্যাঁ, আজকে বেশি ইয়ে নাই। তো যেটা বলছিলাম, এখানে ডাটা সেট গুলো আছে, যে তাহলে দেখো এখানে আমরা যে টাইম স্টাডি কথা বললাম, তাহলে আমরা ডাটা কত সময় লাগে সেটা আমরা অ্যানালাইসিস এখানে করব। এবং এখানে একটা মেথড, সেটা হচ্ছে ডিরেক্ট অবজারভেশন। মানে এটা এমন না যে তুমি রুমে বসে থাকবে আর কাজ হয়ে যাবে, এটা হচ্ছে সরাসরি প্ল্যান্টে একজন মানুষ কাজ করবে, আর তোমার কাজ কি হবে, তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এই যে স্টপওয়াচ দেখতে পাচ্ছি, স্টপওয়াচ দিয়ে মেজার করবা। মানে স্যার সেই কাজটা কত সময় করতে পারছে এটা আমি হিসাব করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। সে কাজ শুরু করলে কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো, সেটা একটা ধাপ ধাপ করে দেখাবো। বাট এটা ঠিক যে সে যখন কাজ করবে তার কাছে তুমি দাঁড়ায় থেকে ডাটা নিবা। তাহলে কি স্যার এরকম প্রত্যেকটা লেবারের ক্ষেত্রে আমাদের এইসব করতে হবে? মানে কি মনে হয়? আমি বলেছি কাজটা সোজা,
এবার বলেছি অনেক লেন্দি, এবং এটা আসলে যে কেউই করতে পারবে। তুমি যে কেউ, তোমার কি এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নলেজ দরকার আছে স্টপার দিয়ে ডাটা নেওয়ার জন্য? না তা তো দরকার নেই স্যার। আর পরের স্টেপ গুলাও যদি আমি বলি তারপরে, কিন্তু অ্যাপারেন্টলি ইয়েস, ইউ হ্যাভ টু টেক অল অফ দা ডাটা। একটা লাইনের সবগুলা ওয়ার্কার বা সবগুলো অপারেটরের ডাটা নিতে হবে তোমাকে। স্যার একটা আর সবাই stop ডাটা watch নেওয়া তাহলে দেখলে তো সম্ভব তো না স্যার স্যার পারফরম্যান্স প্রচুর বাড়ায় দেয়। লেন্দি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, প্রচুর লেন্দি। আমরা এরপর লেআউট পড়াবো, এর চ্যাপ্টারের পর লেআউট পড়াবো, তখন বুঝতে পারবা যে আসলে এটা আসলে প্রচুর লেন্দি। একটা জবের জন্য মনে করো 50টা বা 60টা মেশিনে কাজ হয়, একটা গার্মেন্টস বা একটা যে কোনো প্রোডাক্টই বলি, তো প্রতিটা মেশিনের জন্য কত সময় লাগছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফাইনাল টাইম বাই স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, আমি আগে বলেছি ইটস এ ভেরি ইজি টাস্ক বাট ইটস ইজ ভেরি ভেরি লেন্দি। এখন এই জন্যই বলছি একজন নর্মাল যদি ফিজিক্স কেমিস্ট্রি গ্রাজুয়েট হয় সেও কিন্তু এটা পারবে, পারবে না? জি স্যার, আমরা আসলে নর্মাল এখনো আবার শেষে এই যাই নাই, শেষে যাই করা নাই, যায় শেষে যে আমরা ক্যালকুলেশনটাও দেখাই সেটা ক্যাটাগরির ভিতরে এখানে করা যায়। হ্যাঁ স্যার আবার এখানে এইভাবে করা যায়, যদি স্যার আমি ক্যাটাগরি গুলো সেট করে দিই যে এ ক্যাটাগরি কারা, বি ক্যাটাগরি কারা, সি ক্যাটাগরি কারা। না আসলে এইভাবে তো হতে পারে, বাট আমাদের লেআউটটা বুঝতে হবে। তো লেআউট আমরা এখনো বুঝি নাই, তো এই জন্য এরকম লাগছে। লেআউটটা বুঝলে আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি একটু বোঝানোর চেষ্টা করবো এখানে লেআউটটা। তো মোটামুটি এটুকু বুঝতে পারলাম। তো স্টাবাস দিয়ে ডাটা নিব, কয়বার নিব একজন অপারেটরের জন্য? একবার। একবার একবার না। না স্যার, তিনবার বা কয়েকবার তিনবার। এভারেজ দেখো করতে এ হবে বলতেছে মেবি। এই যে এ ট্রেন অবজারভার ওয়াচ দ্য ওয়ার্ক দ্য জব রেকর্ডেড দ্য ডাটা অ্যাজ দ্য জব বিং পারফর্ম ওভার ইজ নাম্বার অফ সাইকেলস। মানে অনেক কয়েকবার নিতে হবে। আচ্ছা, এই নাম্বারটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কবে, আসলে এটা একটা সংখ্যাটা নিয়ে অনেক কনফিউশন আছে। অনেকে বলে একজনের ডাটা 10 বার নাও, অনেকে বলে 15 বার নাও, অনেকে বলে যে না তোমার মনে হয় যখন ঠিক আছে তখন দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে, এবং এমন হয় একটা লাইনের ফুল ডাটা নিতে 7 থেকে 10 দিনও চলে যায়। তারপরে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়। যাই হোক, স্টপওয়াচ দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দুই রকম জানি, একটা হচ্ছে ফ্লাইব্যাক, একটা হচ্ছে কন্টিনিউয়াস। মানে ফুল ডাটাটা নিয়ে একবারে নিলাম, মানে স্টপওয়াচের, মানে মনে করো যার কাজ হলো তার কাজটা নিয়ে আমি স্টপওয়াচটা অফ করলাম, পরের জনটা নিয়ে আবার অন করলাম। এই ক্ষেত্রে আবার রিস্কও হতে পারে, কোনো একজনের ডাটা যদি ভুল হয় তাহলে একটা মিসপ্লেস হতে পারে। এই জন্য ফ্লাইব্যাক ইউজ করে, মানে হচ্ছে যেটা আমরা ওই অনেক সময় ল্যাব সিস্টেম বলি আর কি, ল্যাব সিস্টেম বলি। হ্যাঁ, ল্যাব সিস্টেম এখন কিভাবে বোঝাবো, যারা রেসিং গেম জানো তারা ভালো বুঝবা। রেসিং গেমের ক্ষেত্রে ইয়েস স্যার, জি পুরো স্যার। সার্কুলেশন হ্যাঁ, কমপ্লিট মানে করার প্রতি পরে আবার সার্কেলের জন্য কত সময় লাগছে, এক্স্যাক্টলি দ্যাট ইজ এ ল্যাব। তো যাই হোক, এবং আমরা টাইম গুলো কিসে নিব? টাইম গুলো অনেক ভাবেই নেওয়া যায়, সেকেন্ডে নেওয়া যায়, মিনিটে নেওয়া যায়, আর আওয়ার্সে নেওয়া যায়। ডেসিমেল আওয়ার, ডেসিমেল মানে ফ্র্যাকশনাল, হ্যাঁ, 0.29 মিনিট, 0.12 আওয়ার্স, এইভাবে আর কি ফ্র্যাকশনে নেওয়া যায়। স্টপ ওয়াচের ভিতরে সব প্যারামিটার এগুলো জিনিসগুলো আছে, তোমার খুব বেশি ঝামেলায় পোহাতে হবে না। হ্যাঁ, স্টপওয়াচের মধ্যে কত সেকেন্ড বা কত কি এগুলা তো বের করা যায়, তাই না? 1 সেকেন্ড থেকে কমও কিন্তু টাইম মেজার করা যায় স্টপওয়াচ দিয়ে, তাই না? যদি না করা যেত তাহলে উসাইন বোল্টের দৌড়ানো ওটা তো আমরা হিসাব করতে পারতাম না। এখন ইয়ে কত, 9 পয়েন্ট কত জানো? ভুলে তো গেছি, 5.6 না 6.5, জানোই বলতে না পারলাম কেউ? না স্যার, জানি না। উসাইন বোল্টের 100 মিটার দৌড়াতে কত সময় লাগছে জানো না? ইটস এ ওয়ার্ল্ড রেকর্ড। স্যার 9 সরি পয়েন্ট স্যার। কত? 6 সেকেন্ড মনে হয় স্যার। ও সরি। 9.56 বা এরকম, যাই হোক হোয়াট এভার, আমারও খেয়াল নাই এক্স্যাক্টলি এখন। তো এটা হচ্ছে স্টপওয়াচ দিয়ে আমরা অ্যানালাইসিস করব। তাহলে বুঝতেই পারছি কাজগুলো আসলে অনেক সোজা নাকি, এবং এটা যে কেউই করতে পারবে। হ্যাঁ, আবার মজার ব্যাপার হচ্ছে বর্তমানে আই ডিপার্টমেন্টে যারা এই পোর্শনে কাজ করে তারা দেখা যায় যে নর্মাল টেক্সটাইলের অনেক স্টুডেন্টরা তারা এখানে জব করে। টেক্সটাইলে আমার অনেক স্টুডেন্টরাই জব করে যারা বিটিএম টেক্সটাইলে পড়াশোনা শেষ করেছে। ঠিক আছে, এখানে কাজগুলো লেন্দি বাট ইজিয়ার, এবং এখানে ডাটাগুলোকে অ্যানালাইসিস করাটা যদি তুমি বুঝে ফেলো তাহলে খুব কঠিন না। তো এখানে যে মেথডটা আমি টাইম স্টাডি দেখাচ্ছি, পরের যে মেথড গুলা সেগুলো আসলে অপারেশন ম্যানেজমেন্টে তোমরা পরে পড়বা। হ্যাঁ, ওগুলাতে আসলে একটু কমপ্লেক্সিটি আছে, ওটা সবার জন্য অনেকের ক্ষেত্রে একটু হলেও কঠিন বোঝা, যেটা তুমি খুব সহজে বুঝতে পারো, ওগুলা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে আর কি। তো আমরা পরের স্লাইডে যাই। তো এখানে হচ্ছে কিছু স্টেপস আছে, কি স্টেপস আমরা কাজ করব। প্রথমে একটা জব সিলেক্ট করব। জব তো ফ্যাক্টরিতে অভাব নাই, অনেক জব আছে, একটা লাইন সিলেক্ট করতে হবে বা একটা জব। হ্যাঁ, স্পেসিফিক জবটা সিলেক্ট করবো, ওই পুরো জবটার জন্য আসলে কয়টা ধাপ আছে বা করতে হবে, এবং জবটার অবটেন রেকর্ড করবো। সব ধরনের ডাটা আছে জবটার, মানে কিভাবে কাজটা করে, কোন অপারেটর কাজ করতেছে, তার কি ধরনের কাজ করতেছে, তার ওয়ার্কিং কন্ডিশন কেমন, কারণ ওয়ার্কিং কন্ডিশনের সাথে কিন্তু পারফরমেন্স অনেক ইম্প্যাক্ট ফেলে।
ঠিক আছে? ওয়ার্কিং কন্ডিশনের সাথে পারফরমেন্স ডেফিনেটলি একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। তোমার ওয়ার্কিং কন্ডিশন যদি ভালো না হয়, তোমার পারফরমেন্স কিন্তু ভালো নাও হতে পারে। সো যাই হোক, যেটা বলছিলাম, অবটেন করবো, আমরা ডাটাগুলো অ্যানালাইসিস করবো, তার হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন দেখবো, তারপর হচ্ছে ডিফাইন করবো কাজগুলাকে, তার যে কাজ করতেছে সেই কাজগুলাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করে ফেলবো। দেখো, এলিমেন্টসটাকে দেখবো, ব্রেক ডাউন দ্য জবস ইনটু দ্য এলিমেন্টস। ঠিক আছে, ছোট ছোট এলিমেন্টে ভাগ করে ফেলবো, যত ছোট করা যায়। আমি এক্সাম্পল দিব। আচ্ছা, তারপরে হচ্ছে মেজার করব আমরা প্রতিটা এলিমেন্টের জন্য আমার কত সময় লাগছে, টাইম ডিউরেশন ফর দ্য ইচ এলিমেন্ট। খেয়াল করো, আচ্ছা যেটা বলছিলাম আমি আবার বলছি, যে আমরা প্রথমে এলিমেন্ট গুলাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করে ফেলবো। তাহলে এলিমেন্ট গুলো ভাগ করার পরে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার কত সময় লাগছে, এই এলিমেন্টটা মানে তার প্রতিটা মোশন, প্রতিটা অংশে তার মুভমেন্ট। একটু খেয়াল করো, একটা প্রোডাকশনের জন্য আমাদের মনে করো অপারেটর আছে 40 জন একটা জবের জন্য, 40 জন, 40 জনের মধ্যে বিভিন্ন ছোট ছোট কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এখন আমি এই 40 জনের মধ্যে একজনের, প্রথম জনের ডাটা নিচ্ছি এবং তার যে কাজটা আছে সেই কাজটাকে আবার ছোট ছোট অংশে ভাগ করে ফেলেছি, এবং প্রতিটা অংশের জন্য তার কত সময় লাগছে সেটা আমরা মেজার করা, বের করার চেষ্টা করছি। এবং সে যে এই কাজগুলা করছে, করতে তার কত সময় লাগছে এবং তার পারফরমেন্সটা কেমন, তার একটা অ্যানালাইসিস করে আমরা পারফরমেন্স সেটিং করার চেষ্টা করছি। এবং এই যে যখন আমরা পারফরমেন্স সেটিংটা করার চেষ্টা করব বা পারফরমেন্স সেটিং রেট করে ফেলবো, তারপরে আমরা নরমাল টাইম মেজার করব, যে এটাকে বলছি আমরা নরমাল টাইম। কিভাবে মেজার করবো আমরা এখনো শিখি নাই। তারপরে এখন খুব স্বাভাবিক ব্যাপার, একটা অপারেটর কি সারাদিন কাজ করবে? সারাদিন অবশ্যই কি কাজ করা পসিবল? না স্যার। তাকে কিন্তু কিছু অ্যালাউন্স বা রিল্যাক্সেশন দিতে হবে। সে যদি পানি খেতে যেতে চায় দিতে হবে, ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, ফোন আসলে ফোন রিসিভ করা লাগতে পারে। এ ধরনের কিছু টাইম কিন্তু তার মিস হবে বা লস হবে, সেই সময় সে কাজ করবে না। করবে? যেমন তোমাদেরই প্রতিটা ক্লাস, ভার্সিটির যে ক্লাসগুলো আমরা যখন করি, প্রতিটা ক্লাসের আগে কিন্তু 10 মিনিট করে ব্রেক আছে। এটা কেন? তোমার পার্সোনাল নিড অ্যালাউন্সের জন্য, যে তুমি যদি বাইরে কোনো কাজ থাকে বা ফোন আসে বা আদার যত অ্যাক্টিভিটিস আছে সেটার জন্য। তো এই ধরনের আমরা তাদের অতিরিক্ত কিছু সময় ধরতে হবে, সেটাকে আসলে আমরা আপাতত বলছি অ্যালাউন্স। এই বেসিক টাইমে বা নর্মাল টাইমের সাথে যদি অ্যালাউন্সটা যোগ করি, তবে আমি কি পাবো? স্ট্যান্ডার্ড টাইম। তো এইগুলো দেখে মনে হয় একটু কমপ্লিকেটেড লাগছে, কিন্তু যখন অঙ্ক করব এরপরে একটা অঙ্কের জন্য স্টেপস দেওয়া আছে, সেটা অনেক সোজা। এটাকে আমরা বলছি কি? স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম। হ্যাঁ, তার মানে মোট কথা আমি তার পারফরমেন্স দেখবো, পারফরমেন্স অনুযায়ী তার নর্মাল টাইম বের করবো। নর্মাল টাইম একটা ডিফারেন্ট টাইপের সিস্টেম, বেসিক টাইম যেটা বলি আমরা, দেখবো। তারপরে তার সাথে কিছু অ্যালাউন্স যোগ করবো, মানে যেই সময়টা তার আসলে এখন করছে কিন্তু একটা সময় তার আবার কিছু সময় বন্ধ থাকবে, সেই সময়টা আমরা হিসাবে আনার জন্য আমরা নর্মাল টাইম করবো। আমরা সরি স্ট্যান্ডার্ড টাইম করবো। স্ট্যান্ডার্ড টাইম নিয়ে আমি যখন বলবো বা এটার পরের স্টেপে যখন আসবো, তখন আমরা অ্যালাউন্স নিয়ে আলাদা করে পড়লে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো বুঝতেই পারছি ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বিকজ মনে করে একটা প্রসেসের জন্য 50টা মেশিন, 50টা মেশিনে 50 জন অপারেটর বসে আছে। প্রতিটা অপারেটরের বিভিন্ন বিভিন্ন ছোট ছোট মুভমেন্ট গুলাকে আমি অ্যানালাইসিস করছি, এবং সেই মুভমেন্টের জন্য কত সময় লাগছে সেটাকে অ্যানালাইসিস করছি, এবং অ্যানালাইসিস করে একজন অপারেটর পেলাম, এরকম 50 জন অপারেটরকে যোগ করলাম, সবগুলাকে অ্যানালাইসিস করলে আমরা কি পাবো? ওই জবটার স্ট্যান্ডার্ড টাইম পাবো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। মানে বুঝতেই পারছি এই কাজটা অনেক সোজা এবং লেন্দি। সময় মাপতে হবে, পারা যাবে না সময় মাপা? জি স্যার, সময় তো মাপা যাবে, শুধু সমস্যাই একটাই, লেন্দি অনেক। অনেক লেন্দি। আচ্ছা যাই হোক, এখানে একটা শীট আছে, এটা একটা মানে রিপোর্ট কেমন কেমন হয় আর দেখো, আমার মনে হয় না অনেকেই তোমরা দেখতে পাচ্ছ না, অনেক ছোট স্যার করে দেখা লেখা। যাচ্ছে না স্যার, অনেক হ্যাঁ ছোট। আমি জানি, বাট এটা সফট কপি তো দিয়ে দিব, সফট কপিতে একটু জুম ইন করে দেখে নিবা, আমি জাস্ট বোঝানোর পরে এটা ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, এটা বোঝানোর পরে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসলে হয়েছে কি, বিভিন্ন কাজগুলোকে বিভিন্ন ধাপে ধাপে কোন কাজের জন্য কত সময় লেগেছে সেটা হিসাব করা হয়েছে, এবং এটা একটা রিপোর্টিং ফরম্যাট। এই ফরম্যাটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা সামনে আইতেই জব করো, সো অনেক ফ্যাক্টরিতে এখনো পারফেক্ট আই ডিপার্টমেন্ট নাই, মানে যারা এটা পারফেক্টলি ইউজ করতে জানে না, তারা কোনো রকম একটু জেনে শিখে আসছে, সেভাবেই কাজে লাগাচ্ছে। তুমি যদি ইমপ্লিমেন্ট করতে চাও, ইউ নিড এ গুড ফরম্যাট অ্যাজ ওয়েল। সেই জন্যই ফরম্যাটটা তোমার দেখানো, যে ফরম্যাটটা তোমরা ডাকলা, তোমরা পরে এটা চাইলে ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে পারবা। তো এখানে একটা এক্সাম্পল ওটার মতোই, কিন্তু এটা কি বুঝতে পারছি কিনা খেয়াল করো। জি স্যার, এটা বোঝা যায় এটা বোঝা যাচ্ছে। ক্লিয়ার স্যার। এখানে দুজন অপারেটরের ডাটা নিয়ে আমি কাজ করছি, হ্যাঁ, এবং প্রতিটা অপারেটরের জন্য কোন ডাটা অপারেটরের জন্য কত সময় লাগছে সেটাও আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো এখানে একজন অপারেটর নাজমুল, সে কোন কাজ করতেছে সেটার নামও দেওয়া আছে, এবং যখন কাজটা শুরু করেছে তার সময়টা কিন্তু আমরা মেজার করতে পারছি, যে সেটা হচ্ছে 0 টাইমে, 0 টাইমে। এবং প্রথমবার কাজটা করতে সময় লাগলো কত? 12 সেকেন্ড বা 12 মিনিট। সেকেন্ড, হ্যাঁ 12 সেকেন্ড, মিনিট হবে না, এটা কলার জাস্ট কাট কেটেছে, কলার বটম কাটিং, তো সেকেন্ড, আমরা সেকেন্ডে ধরলাম, ওকে যেহেতু কিছু নাই সেকেন্ডে ধরলাম। তো দেখো, প্রথমবার করতে লাগলো স্টপ ওয়াচে 12 সেকেন্ড, পরের বারে শেষ হলো 25 সেকেন্ডে। তাহলে প্রথমবারের জন্য 0 থেকে 12 কত সময় লাগলো? 12 সেকেন্ড। আর 12 থেকে 25 তার মানে 13 সেকেন্ড লাগলো পরের বারের জন্য। জি স্যার। এরকম ভাবে হয়, অনেক সময় হয় কি এইভাবে আমরা আলাদা আলাদা করে হিসাব করতে পারি। এটা কি বলে জানো? ল্যাব সিস্টেম। আর এটা কি কন্টিনিউয়াস সিস্টেম। এই যে এটা দুটো জিনিস একটু আগে দেখালাম, নিচেরটা হচ্ছে ফ্লাইব্যাক আর উপরটা কি কন্টিনিউয়াস। দুটো একই জিনিস কিন্তু, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা, প্রথমটায় যখন 12তে শুরু করেছিলাম আর শেষ হয়েছে দ্বিতীয়টা, 25-এ। সরি দ্বিতীয়টা শুরু করেছিলাম 12তে আর শেষ করেছি 25-এ, তাহলে 13 সেকেন্ড লেগেছে। আবার তৃতীয়টার ক্ষেত্রে শুরু করেছি 25 সেকেন্ডে, শেষ করেছি 38-এ, তার মানে সময় লাগলো 13 সেকেন্ড। হ্যাঁ, আবার এরকম করতে করতে আমরা যদি অ্যানালাইসিস করি, এই যে 51, তার মানে এখানেও 13 লেগেছে, এখানে 64, 13 লেগেছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি কয়বার কাজগুলা করলো প্রতিটা অংশে বা ওভারঅল, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম, সাইকেল টাইম পেয়ে গেলাম। এগুলোকে বলা হয় কি সাইকেল টাইম, মানে কয়বার কাজটা করেছে বলো তো এখানে। স্যার এখানে 5 বার করেছে। তাহলে এভারেজ সাইকেল টাইম বের করা যাবে না এখানে, বা সাইকেল টাইম যেটা আমরা বলি, বুঝতে পারছি, জি স্যার। ইয়েস স্যার। করা যাবে। তার মানে এই সাইকেল টাইমে আরো কিছু নাম আছে, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে আর কি। স্যার সাইকেল টাইমটাই কি ফ্লাইব্যাক টাইম বললেন? না, ফ্লাইব্যাক টাইম আমরা আসলে বলবো না, আমরা সবসময় সাইকেল টাইমই বলবো। হ্যাঁ, জেনারেলাইজ ভাবে সবাই এটা সাইকেল টাইমই বলে, ঠিক আছে। ওকে, তো নাজ আরেকজন নিচের একজন অপারেটরের নাম বলা হচ্ছে নাজমুন। তো তার ক্ষেত্রেও দেখো সিমিলারলি একই জিনিস, এখানে কম বেশি লেগেছে, লাস্টে শুধু বেশি সময় লেগে গেছে, দেখো 19 সেকেন্ড, ঠিক আছে। তার মানে স্যার এটা আমি রেট করা কেন স্যার? এটা রেট করা মেইনলি আসলে বেশি লেগেছে এটা দেখানোর জন্য, ঠিক আছে। অনেক সময় খুব এক্সেসিভ বেশি লাগলে ওইটা আমরা হিসাবে বাদ দিয়ে দিই, কারণ এটা এভারেজ যেহেতু করা হয়, তো এটা ইম্প্যাক্ট ফেলে দেয়। তো আপাতত আমরা ওভারঅল বেসিক ডাটাগুলো নিয়ে কাজ করবো, এখানে বাদ দিয়ে ওরকম ইয়ে করছি না। তবে হয়তো বা নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসে যদি যখন যাই, আমাদের চ্যাপ্টারের বইয়ের ভিতরে কিছু ডাটা এরকম আছে যেগুলোতে আসলে কিছু অংশ আমাদের বাদ দিতে হবে, মানে এক্সেস ডাটা হলে অনেক সময় আমাদের দু একটা হিসাবে বাইরে দেয়া লাগে, কারণ হয়তোবা ওটা কোনো মেশিনের ডিফিকাল্টিস বা কোনো কারণে ওটা নিয়ে আর পসিবল হচ্ছে না, এরকম হয়। তো জাস্ট এটা এখানে বোঝানোর জন্য উদ্দেশ্য এটাই ছিল যে এখানে অনেক ওভারঅল অন্যদের থেকে সময় এই জায়গাটাতে বেশি লেগেছে না। জি স্যার, এভারেজের চেয়েও বেশি। হ্যাঁ, ওভারঅল যেটা অন্যদের 12-13 সেকেন্ড 14 সেকেন্ড দ্যাট উইল বি গুড, বাট 90 সেকেন্ড লেগেছে, এই জন্য আমরা এটাকে একটু আলাদা করে রেখেছি। এরকম বেশি লেগেছে বা কম লেগেছে এগুলো এক্সেলে খুব সহজে ফর্মুলেট করা যায়। তোমার ডাটা পার্সেন্টেজ যখন এটা থেকে এটা বেশি হবে, অটোমেটিক এক্সেলে কালার চেঞ্জ করে দেয় ডাটা, খুব সহজে এক্সেল এটা করা যায়। এবং তোমাকে এই যে লার্জ ডাটা স্কেল নিয়ে কাজ করতে হবে, ইউ মাস্ট ইউজ এক্সেল অর সামথিং। ইট উইল বি গুড যদি তুমি কোনো প্রোগ্রামিং সফটওয়্যার তৈরি করে ফেলতে পারো প্রোগ্রামিং নলেজ দিয়ে এইগুলো অ্যানালাইসিস করার জন্য, দ্যাট উইল বি মোর গুড, অন্যদের থেকে আরো বেটার হবে, ঠিক আছে। কিন্তু এক্সেল ছাড়া আসলে হাতে হাতে খাতায় লিখে এগুলো করা পসিবল না। তো ওভারঅল একটা এক্সাম্পল বা বুঝতে পারলাম তো না? স্যার মানে একটু Yes, প্রশ্ন, sir. যে 19 মানে 19 সেকেন্ডের জন্য ওই ডাটাটা কি আমরা ধরবোই না, জাস্ট নাকি আমরা রাখবো? আচ্ছা, আপাতত এটা নিয়ে কোনো ডিসিশন না নেই, আমরা সামনে অঙ্ক যখন করব তখন এটাতে আমরা ফিরে আসবো, ঠিক ওকে আছে। স্যার। ওভারঅল জেনারেলি যেটা হয়, এত বেশি যখন মানে সাইকেল ওভারঅল থেকে নরমাল থেকে অনেক বেশি হয়ে যায় দু একটা, তখন ওটা আমরা হিসাবে বাদ দিয়ে দিই এবং এভারেজ করি বাকিগুলা দিয়ে। তার মানে এখানে যদি মানে এভারেজ করি 12 প্লাস 14 প্লাস 12 প্লাস 13 ডিভাইড বাই 4, এইভাবে করি, ঠিক আছে। মানে ওই ওটা বাদ দিয়ে জবটাই দিই, বাদ দিয়ে দিব। ওইটা আমার বেশি আসছে, ওটা হিসাবে বাদ দিয়ে দিয়ে আমি আরেকবার ডাটা নেব, এরকম হয়। আচ্ছা ঠিক আছে স্যার।
কারণ সব সময় তো একরকম হবে না। আচ্ছা, সো এখানে 5টা ধাপ আছে, স্টেপস আছে। তো এখন একটা অঙ্ক করার মতো আসলে সময় নাই, এটা হচ্ছে ফ্যাক্ট। এটা স্টেপটা বলি শুধু, আমি ফর্মুলাগুলো আলোচনা করব আর নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তো আমরা তাহলে স্টেপ তো অনেক শিখেছি, বুঝেছি। এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেপ, যে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কিভাবে কাজ করব। তো আগের মতোই বলছি, প্রথমে কি করতে হবে, একটা জবটাকে কি করতে হবে, উই হ্যাভ টু সিলেক্ট দ্য জব ফার্স্ট, দেন ব্রেক ডাউন দ্য ওয়ার্ক কন্টেন্ট অফ দ্য জব ইনটু দ্য স্মলেস্ট পসিবল, মানে যত ছোট ছোট এলিমেন্টে ভাগ করা যায় তত করতে এলিমেন্টে ভাগ করতে হবে। এই ছোট ছোট এলিমেন্টে ভাগ করাকে অনেক সময় বলে মাইক্রো মোশন স্টাডি। একটু গুগল করে দেখো, পাওয়া যাবা। মানে ছোট ছোট মাইক্রো মোশন স্টাডি বলা হয়, ঠিক আছে? এবং মাইক্রো মোশন স্টাডি করতে গেলে আমাদের আবার কি বলা যায়, রেকর্ডিং মানে ভিডিও ক্যামেরা লাগে, স্টপওয়াচ দিয়ে শুধু হয় না। যাই হোক, তারপরে ওয়ার্কারকে ইনফর্ম করব যে তুমি তোমার ভালো করে কাজটা করার চেষ্টা করো, এইভাবে কাজটা করো যেভাবে বেস্ট মেথড তুমি জানো। ওয়ার্কারকে বলবা, অপারেটর বা ওয়ার্কার ওই কাজটা করা শুরু করবেন। এখন কাজটা উনি যখন করবেন, অপারেটর করবেন, আমরা স্টেপ 2 তে এই যে অপারেটরকে বলার পর অপারেটর কাজটা যখন শুরু করলেন, অবজার্ভ দ্য টাইম ফর দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সাইকেল। কাজটা কয়বার করব? অ্যাপ্রোপ্রিয়েট। এই অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে আমি আসলে ডিটেইলস আর বলবো না, নেক্সট ক্লাসে অঙ্কের সময় বলবো। তো মোট কথা এরকম যে মোটামুটি 4 বার 5 বার আমি ডাটা নিব। আচ্ছা, তারপরে কি করব, ডিটারমাইন দ্য এভারেজ সাইকেল টাইম। তার মানে কি, ওই যে ডাটা নিলাম 5 বার, তাহলে ভাগ করব কত দিয়ে, সবগুলো যোগ করে 5 দিয়ে। 5 দিয়ে। হ্যাঁ, এই যে একটু আগে যে নিলাম, এইভাবে আর কি। তারপরে নরমাল টাইম বের করবো। নরমাল টাইম কি, এই যে অপারেটর যে কাজ করেছে তাকে একটা আমি পারফরমেন্স রেট দিব, যে তার পারফরমেন্সটা কত পার্সেন্ট নেওয়ার পরে 100%, 110, 90% এরকম পারফরমেন্স সেটিং করবো। পারফরমেন্স রেটিং এর ডিটেইলস আজকে বলছি না, নেক্সট ক্লাসে বলবো। আর এই যে সাইকেল টাইমটা পেয়েছিলাম তার সাথে পারফরমেন্স রেটিং দিয়ে গুণ করলে কি পাবো? নরমাল টাইম। নরমাল টাইম। নরমাল টাইম। আচ্ছা, আর এরপরে এই নরমাল টাইমের সাথে আমি একটা অ্যালাউন্স যোগ করব। সেই অ্যালাউন্স যোগ করলে আমরা কি পাবো? স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম। আর অ্যালাউন্সটা কি? অ্যালাউন্সটা ওই যে বললাম যে আমরা অতিরিক্ত কিছু সময় ধরতে হবে। এই অ্যালাউন্স বা পারফরম্যান্স রেটিং নিয়ে আমরা ডিটেইলস কথা নেক্সট ক্লাসে হয়তো বা বলার সুযোগ হবে। জাস্ট এই যে ফর্মুলাগুলো আমরা যদি লিখি, স্টেপ 1 আর 2, যেটা 1টা কি, আমরা ডাটাগুলো নিব। এখন পরীক্ষার ক্ষেত্রে তো তোমাদের ডাটা নিতে দেওয়া হবে না, তোমাদের পোস্ট কোশ্চেনে হয়তো বা ডাটা দেওয়া থাকবে মেবি, তাই না? বা একটু আগে যে একটা ডাটা ছিল আমাদের, ওটা কিন্তু ডাটা নেওয়া হয়ে গেছে। এবং স্টেপ 2 কিন্তু ওখানে ছিল অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সাইকেল, ওখানে ছিল 5 বার করে নেওয়া ছিল, তাই না? একটু আগে যে অঙ্কটা আমরা যে একটা দিয়ে দেখলাম ছিল। আমরা শুধু 3টা স্টেপ ছিল, আমরা 3টা স্টেপ করার চেষ্টা করি। ফার্স্টে হচ্ছে সাইকেল টাইম বের করব। সাইকেল টাইমটা কি, এভারেজ বের করা, তাই না? সাইকেল টাইম বের করব, তারপর নরমাল স্যার। টাইম বের করব। আমরা আজকে জাস্ট একটা ওইটা অঙ্কটা একটু করে ছেড়ে দেই, নেক্সট দিন আমরা এটা হয়তোবা ভালো করে বোঝাতে পারবো। আর স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে এই নরমাল টাইমের সাথে একটা অ্যালাউন্স ধরতে হয়। এটা সূত্রটা 3টা লিখে, টাইম বের করতে হবে কি? হ্যাঁ এই 3টা টাইম বের করতে হবে এক্স্যাক্টলি। তো আমরা আগের স্লাইডে যাই, একটু অঙ্কটা চেষ্টা করি করার, চলো। আমরা প্রথমে নাজমুলেরটাই ডাটাটাই বের করার চেষ্টা করি। ফর্মুলা আমাদের এখানে মোটামুটি আছে। সো নাজমুলের যদি আমরা বলি সামেশন অফ অল টাইম, সাইকেল টাইম যদি বের করতে চাই, সেটা কত বলো তো? না, সামেশন অফ অল টাইমস হচ্ছে 65 না? 64 সরি। 64। হ্যাঁ, তাহলে স্টেপ 12.8 হ্যাঁ 12.8 স্টেপ 3 যদি বলি, সেটা হচ্ছে সাইকেল টাইম ইকুয়াল টু 64 ডিভাইড বাই 5, কত হবে? 12.8 12.8। 8 সেকেন্ড। ওকে, সেকেন্ড হলো, জি সমস্যা স্যার। নাই। স্টেপ 4 এ চলে যাই, চলো। স্টেপ 4 আমাদের এই যে নিচে পরে আগের যে স্টেপগুলো দেখালাম, সেটা কি হবে? নরমাল টাইম বের করতে হবে। নরমাল টাইম একটা নাম হচ্ছে বেসিক টাইম, সেটা নিয়ে নেক্সট ক্লাস আরো ডিটেইলস কথা বলবো। সাইকেল টাইম ইনটু কি জানা ছিল? রেটিং এর মতো ছিল একটা। পারফরম্যান্স রেটিং। পারফরম্যান্স রেটিং। আচ্ছা, আমরা ধরে নিলাম এই ক্ষেত্রে এই অপারেটরের পারফরম্যান্স রেটিং হচ্ছে 90%। এটা পারফরম্যান্স রেটিং জানলে পার্সেন্টেজে ধরা হয় 90%। যদি তাই ধরি, তাহলে আমরা কি এই অপারেটরের পারফরম্যান্স রেটিং কি বের করতে পারবো, মানে নরমাল টাইম বের জি করতে স্যার। পারবো? তাহলে কি 11.52 নরমাল টাইম হবে কি? 11.52 হ্যাঁ, স্যার। 2.8 ইনটু কি করলাম আমরা আসলে 0.90 করেছি, 90/100। মানে হ্যাঁ 90/100 এক্স্যাক্টলি, তাই না? 90/100। জি স্যার। আচ্ছা, তাহলে কত আসছে এটা নরমাল টাইম? 11.52 স্যার। 11.52 11.52। আচ্ছা,
তারপরে স্ট্যান্ডার্ড টাইম করব, স্ট্যান্ডার্ড টাইম ইকুয়াল টু কি হবে এটা দেবে একটা allowance 11.52 আর মনে plus করো অ্যালাউন্স allowance। ধরলাম হচ্ছে অ্যালাউন্স টাইম 10%, মানে এই নরমাল টাইমে 10% মনে করে ধরলাম, তাহলে এটা আসবে না? জি স্যার 12.52 11.6 ও আচ্ছা এখানে ইয়ে একই না? এটাই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্যান্ডার্ড